আমরা পাচ্ছি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তোমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ছবি দেখেছো? গতদিনই আমরা দেখেছিলাম এটা, যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই রকম হয়, মসৃণ আর অমসৃণ। ঠিক আছে, মসৃণ যাদের গায়ে রাইবোজোম লেগে থাকে না তারা স্মুথ বা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর যাদের গায়ে রাইবোজোম লেগে থাকে তারা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে। আচ্ছা, সাজিয়া বলেছো ভাইয়া ডিকটায়োজোম কি? ভাইয়া গলগি বডির আরো অনেক কাজের ভিত্তিতে তাদের বিভিন্ন নামকরণ করা হয়েছে। তো তার মধ্যে একটা নাম হচ্ছে ডিকটায়োসোম। তোমরা এটুকু মনে রাখতে পারো যে গলগি বডির আরেকটা নাম হলো ডিকটায়োসোম। ওকে। আচ্ছা, তো এই হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা বাংলা নাম আছে অন্তঃপ্লাজমীয় জালিকা। এই নামটাও তোমরা মনে রাখবে, কারণ তোমাদের পরীক্ষায় কিন্তু বাংলা বা ইংরেজি যে কোনো নামই আসে। ঠিক আছে। তো এন্ডো মানে ভেতরে, প্লাজমিক মানে হচ্ছে সাইটোপ্লাজম, রেটিকুলাম মানে হচ্ছে জালিকা। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে হলো অন্তঃপ্লাজমীয় জালিকা, মানে সাইটোপ্লাজমের ভেতরে থাকা জালিকা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে। তো সাইটোপ্লাজমের ভেতরে জালের জালের মতো এগুলো আসলেই থাকে, এজন্য ওদের নামটা পারফেক্ট হয়েছে। ওকে। কে আবিষ্কার করেছেন এগুলো আমাদের খুব একটা দরকার নাই। উৎপত্তি, বিজ্ঞানীদের ধারণা যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয়তোবা সাইটোপ্লাজমেরই কোনো ঝিল্লি থেকে তৈরি হয়েছে, হতে পারে, শিওর না। ঠিক আছে, সাইটোপ্লাজমেরই কোনো ঝিল্লি থেকে তৈরি হয়েছে, অথবা নিউক্লিয়াসের ঝিল্লি থেকেও তৈরি হতে পারে, কিংবা কোষ ঝিল্লি থেকেও তৈরি হতে পারে। এটা বিজ্ঞানীরা শিওর না, এটা আইডিয়া করেছেন তারা। হ্যাঁ। আচ্ছা, তাহলে উৎপত্তিতে যেহেতু তিনটা অপশন আছে, এখান থেকে কিন্তু বহুপদী প্রশ্ন হতে পারে। হ্যাঁ। আচ্ছা, এরপরে আসো বিস্তৃতি। ইউক্যারিওটিক অধিকাংশ কোষে এটা আছে। ইউক্যারিওটিক মানে হলো প্রকৃত কোষ। প্রকৃত কোষে এটা বেশি পাওয়া যায়, তবে বেশি, একটু বেশি থাকে যকৃৎ, অগ্ন্যাশয় এবং অন্তঃক্ষরা গ্রন্থির কোষে। এই তিনজনের নাম মনে রাখতে হবে। কোথায় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেশি থাকে? কোথায় বেশি থাকে? যকৃৎ মানে আমাদের কলিজা বা লিভারে, আর অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস, আর অন্তঃক্ষরা গ্রন্থি মানে তোমরা জানো কি না, পাশে লিখে রাখতে পারো, হরমোন গ্রন্থি। ঠিক আছে। হরমোন তৈরি করে যে গ্রন্থিগুলো, সেগুলোকে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি, ইংলিশে বলা হয় এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এই গ্রন্থিগুলোতে অগ্ন্যাশয় বেশি থাকে। আচ্ছা, তোমাদের আরো কিছু প্রশ্ন আছে ভাইয়া। এটিপি, এডিপি এগুলোর সাথে যে এইচ যুক্ত থাকে, এইচটা কি মিন করে? ভালো একটা কোশ্চেন ভাইয়া। এটা এনজাইম মিন করে। যদি কোনো শব্দের শেষে আমরা এস পাই, তো একটা, ওটার একটা কমন মিনিং হচ্ছে এটা একটা এনজাইম, এবং ওই এনজাইমটা তার সামনে থাকা শব্দটার বা সেই উপাদানটাকে ভাঙতে পারে। যেমন সেলুলোজ একটা উপাদান, যে এনজাইম সেলুলোজকে ভাঙতে পারে তার নাম সেলুলেজ। সেলুলোজের সাথে এস যুক্ত করে হয় সেলুলেজ। একইভাবে ল্যাকটোজ, এটাকে ভেঙে পরিপাক করে যে এনজাইম তার নাম ল্যাকটেজ। অ্যামাইলোজকে ভাঙে, অ্যামাইলোজ একটা শর্করা, ওকে ভাঙে যে এনজাইম তার নাম অ্যামাইলেজ। এভাবে এটিপি কে ভাঙে যে, তার নাম এটিপিএস। এডিপি কে ভাঙে যে, তার নাম এডিপিএস। অথবা তৈরি করাও বোঝায়, এটিপিএস এনজাইম তৈরি করে, এটিপি তৈরি করে, এরকমও হয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে ভাই এস থাকলে এটা এনজাইম বোঝায়। ওকে। আচ্ছা, এরপরে আসো ভাইয়া, স্কোয়াড মানে কি? স্কোয়াড মানে হলো আহ স্কোয়াড মানে হলো তোমার গ্রুপ, সুইসাইডাল স্কোয়াড। ওই যে এরকম আসে না যে এমন একটা গ্রুপের সৈন্য যারা কাউকে অ্যাটাক করছে, ওটাকে একটা স্কোয়াড বলে, কিলার স্কোয়াড। তো লাইসোজোম হচ্ছে এমন একটা অঙ্গাণু যে অন্য জিনিসকে মেরে ফেলতে পারে, ধ্বংস করে ফেলতে পারে, তাই ওর নামে উপমা দেওয়া হয়েছে যে ও হচ্ছে সুইসাইডাল স্কোয়াড। ওকে। আচ্ছা, স্ফেরোজোম কি? জান্নাত বলেছো ভাইয়া। স্ফেরো মানে হলো গোলাকার, জোম মানে হলো দেহ।
তাহলে স্ফেরোজোম শব্দের অর্থ হচ্ছে গোলাকার দেহ। লাইসোজোমের আরেক নাম স্ফেরোজোম। ঠিক আছে। এরপরে আরবিসি কি? আরবিসি মানে হচ্ছে রেড ব্লাড সেল। লোহিত রক্তকণিকাকে বলা হয় আরবিসি বা রেড ব্লাড সেল। ঠিক আছে। আচ্ছা, ভিট সি মানে কি ভাই? ওটা হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি কে সংক্ষেপে ভিআইটি, ভিটামিনের সংক্ষিপ্ত ভিআইটি দিয়ে সি দিয়েছে। ওকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আসো আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পড়ায় যাই। তাহলে আমরা দেখলাম যে এটার বিস্তৃতি কোথায়, এরপর আসো প্রকার, এটা আমরা আগেই জানি। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে দুই প্রকার, মসৃণ আর অমসৃণ। মসৃণ আর অমসৃণ আমরা জানি যে রাইবোজোম যদি লেগে থাকে তাহলে সেটা অমসৃণ, আর রাইবোজোম থাকলে সেটা হলো, সরি, রাইবোজোম না থাকলে সেটা হচ্ছে মসৃণ। ওকে। এরপরে আসো ভৌত গঠন। আমরা গতদিন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়ার সময় দেখেছিলাম, এই সরি গলগি বডি পড়ার সময় দেখেছিলাম ওইখানে তিনটা জিনিস আছে: সিস্টার্নি, ভেসিকল, টিউবিউল। তো এখানে আমরা ওই তিনটা নামেরই একটু চেঞ্জ পাচ্ছি, দেখো। আচ্ছা, গলগি বডিতে ছিল সিস্টার্নি, ভেসিকল, ভ্যাকিউল, এই তিনটা। তো দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আছে সিস্টার্নি, ভেসিকল, টিউবিউল, এই তিনটা। তাহলে গলগি বডিতে আছে সিস্টার্নি, ভেসিকল, ভ্যাকিউল। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আছে সিস্টার্নি, ভেসিকল, টিউবিউল। পার্থক্য, ওখানে আছে ভ্যাকিউল, এখানে আছে টিউবিউল। তো এটা মনে রাখার জন্য তোমরা সিভিট কথাটা মনে রাখতে পারো। সি ভি, সিভিট। সিতে সিস্টার্নি, ভিতে ভেসিকল, টতে টিউবিউল। এই তিনটা কার গঠন? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গঠন। মনে রাখবা ভাইয়া, ওরও সিস্টার্নি আছে, এরও আছে, ওরও ভেসিকল আছে, এরও আছে। ওর একটা উল থাকবে, এর আরেকটা উল থাকবে। যেমন ওর আছে ভ্যাকিউল, এর থাকবে টিউবিউল। বুঝছো? তা উল নামের একটা জিনিসই থাকবে। তাহলে আমি যদি বলি যে নিচের কোনটি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গঠন নয়, আর যদি বলি সিস্টার্নি, ভেসিকল, ভ্যাকিউল, টিউবিউল, তো তুমি কোনটা বলবা? কোনটি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গঠন নয়? সিস্টার্নি, ভেসিকল, ভ্যাকিউল, টিউবিউল। তো তুমি বলবে আমি তো জানি এটা সিভিট, মানে সিস্টার্নি ভেসিকল তো থাকবেই, সাথে টতে টিউবিউলটা থাকবে, ভ্যাকিউলটা থাকবে না। ঠিক আছে। হ্যাঁ, তাহলে ভ্যাকিউল এটার গঠনের মধ্যে পড়ে না। ওকে, পারছো তোমরা। আচ্ছা, ঋষভ বলে যে পলিসিস্টার্নিক কি? অনেকগুলা সিস্টার্নি একসাথে থাকলে ওটাকে পলিসিস্টার্নিক বলা হয় ভাইয়া। হ্যাঁ, অনেকগুলা সিস্টার্নি একসাথে থাকলে পলিসিস্টার্নিক। পলি মানে অনেক। আচ্ছা, এরপরে আসো, তোমরা একটু চিনো যে সিস্টার্নি কোনগুলা? এই যে দেখো, চ্যাপ্টা চ্যাপ্টা, এগুলাকে বলা হয় সিস্টার্নি। ওকে। আর এই যে গোল গোল ফুসকার মতো, তোমাদেরকে বলেছিলাম না, ফুসকার মতো যেগুলা, ওগুলো হচ্ছে ভেসিকল। আর লম্বা লম্বা টিউব, ওকে, টিউবিউল জিনিসটা কি এটা তো বলা দরকার তোমাদেরকে। যেমন একবার টিউব মানে হলো নালী, আর উল মানে হলো ক্ষুদ্র, তাহলে টিউবিউল মানে হলো ক্ষুদ্র নালী। তো তোমরা দেখতেই পাচ্ছ এগুলা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস, তো এগুলো হচ্ছে ক্ষুদ্র নালী। ওকে, এগুলো ক্ষুদ্র নালী। তাহলে টিউবিউল মানে হচ্ছে নালীর মতো গঠন। ওকে। আর সিস্টার্নি হলো চ্যাপ্টা থলি বলতে পারো, সিস্টার্নিকে বলতে পারো চ্যাপ্টা থলি। এই সিস্টার্নি, তোমরা এই যে ছবিতে যেটা দেখছো চ্যাপ্টা থলির মতো, এগুলাই হচ্ছে সিস্টার্নি। এদেরকে ল্যামেলিও বলা যায়। এই সিস্টার্নিকেই ল্যামেলি বলতে পারবা। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো রাসায়নিক গঠন। তেমন একটা রাসায়নিক গঠন নাই ওর, এই প্রোটিন আর লিপিড দিয়েই তৈরি। তবে একটা ইম্পর্টেন্ট পড়া আছে যে এখানে 15 ধরনের এনজাইম পাওয়া যায়। এর আগের দিন আমরা পড়েছিলাম যে লাইসোজোমে 40 থেকে 50 ধরনের এনজাইম পাওয়া যায়, এখানে 15 ধরনের এনজাইম পাওয়া যায়। সেই এনজাইমগুলোর নাম দেওয়া আছে, মুখস্থ করার দরকার নেই, ওগুলা আসে না। ঠিক আছে। আচ্ছা, এই যে দেখো, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কি লেগে থাকে? আমরা বললাম রাইবোজোম। শুধু যে রাইবোজোম লেগে থাকে এমনটা না ভাইয়া, অন্য অনেক কিছুই লেগে থাকতে পারে। যেমন গ্লাইঅক্সিজোম নামেরও একটা অঙ্গাণু আছে। এই অঙ্গাণুটার ব্যাপারে আমরা আগামী ক্লাসে পড়বো, গ্লাইঅক্সিজোম। তো ওই অঙ্গাণুটাও অনেক সময় এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে থাকতে পারে। এছাড়াও মাইক্রোজোমও লেগে থাকতে পারে। তোমরা আমাকে
এখন বলো তো এই মাইক্রোজোম, এই শব্দটার অর্থ কি দাঁড়ায়? মাইক্রোজোম। হুমায়রা বলেছে ভাই হায়ালোপ্লাজম কি? ভাই হায়ালো মানে হলো স্বচ্ছ, আর প্লাজম মানে হলো মাতৃকা। তাহলে স্বচ্ছ মাতৃকাকে বলা হয় হায়ালোপ্লাজম। ঠিক আছে, ওই সাইটোপ্লাজমের আরেক নাম হলো হায়ালোপ্লাজম। তো তোমরা আমাকে বলো মাইক্রোজোম এর অর্থ কি দাঁড়ায়? হ্যাঁ, ঋষভ বলেছে ভাই মাইক্রো মানে ছোট, জোম মানে দেহ। তাহলে মাইক্রোজোমের নাম কি দাঁড়াইলো? ছোট দেহ। তো ভাই কোষের মধ্যে অনেক এরকম ছোটখাটো জিনিস থাকে, ওদের আসলে নাম দেওয়ার সম্ভব না, কতই আর নাম দিবা, তাই না? তো তখন বিজ্ঞানীরা আর ওদেরকে নাম না দিয়ে সরাসরি মাইক্রোজোম বলে দেন। বুঝছো? তাহলে সবাই মনে রাখবো মাইক্রোজোম কোনো স্পেসিফিক নাম না, মাইক্রোজোম মানে হলো ছোট দেহ। ওকে। আচ্ছা, তো তোমরাই বলো রাইবোজোমকে কি মাইক্রোজোম বলা যাবে না? রাইবোজোম ছোট ছোট গোল গোল জিনিস, ওটাকেও মাইক্রোজোম বলা যাবে, হ্যাঁ। আচ্ছা, জান্নাত বলছে ভাই টিউব লাইট কি নালী লাইট? হ্যাঁ হ্যাঁ, টিউব লাইট গুলো লম্বা না, পাইপের মতো, ওই যে। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এরপর আসলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। প্রথম কথা, এটা প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করে, স্ট্রাকচার হিসেবে কাজ করে। তো আমরা তোমাদেরকে বলতে পারি, তোমরা তো কখনো তাঁবু দেখেছো? তাঁবুতে ঢুকেছো? তাঁবু তৈরির জন্য আগে একটা স্ট্রাকচার লাগে, তাই না ভাইয়া? এই যে ধরো বাঁশ দিয়ে রড দিয়ে যেভাবেই হোক আগে একটা স্ট্রাকচার বানাতে হয়, তার উপরে কাপড় ফেলে দিলে সেটা হয় তাঁবু। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে কোষের ভেতরের সেই স্ট্রাকচার যেটা কোষকে একটা শেপ দান করে। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোষের একটা গাঠনিক অবলম্বন বলতে পারো, সাপোর্টিং একটা স্ট্রাকচার। তাই আমরা বলি এটা কোষের প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করে। ওকে, দেন আসো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তো রাইবোজোম লেগে থাকে এবং রাইবোজোম প্রোটিন তৈরি করে, তাহলে আমরা এটা বলতে পারি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রাইবোজোম ধারণ করে এবং প্রোটিন তৈরি করে। তাহলে ওটা আর একটা কাজ, এখানে প্রোটিন তৈরি হয়। মানে অমসৃণ যেহেতু প্রোটিন তৈরি করে, যারা মসৃণ ওরা কি করে? কিছু তো করা উচিত, এমনি এমনি আবার কে বসে থাকে? তোমরা ছেলে মেয়ে, বাচ্চা কাচ্চা, তোমরা তো পড়াশোনা করো, তাই না? কিছু তো করো। আচ্ছা। তো এই মসৃণ রেটিকুলাম যেটা করে সেটা হচ্ছে ও প্রোটিন ছাড়া অন্য উপাদান যেমন লিপিড, গ্লাইকোজেন এগুলা বেশি বেশি তৈরি করে। ঠিক আছে, একজন তো প্রোটিন তৈরি করছেই, আর ও তৈরি করছে কি লিপিড, গ্লাইকোজেন এগুলো। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা তিনটা কাজ দেখলাম, যে প্রোটোপ্লাজম এর কাঠামো হিসেবে কাজ করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন তৈরি করে, আর মসৃণ যে সে কি তৈরি করে? সে হচ্ছে প্রোটিন বাদে অন্য উপাদান যেমন লিপিড, গ্লাইকোজেন এগুলো তৈরি করে। ওকে। আচ্ছা, এরপরে আসো, সুমাইয়া বলছে ভাই গ্লাইঅক্সিজমটা কি? গ্লাইঅক্সিজম একটা অঙ্গাণু। এই অঙ্গাণুটার ব্যাপারে আমরা আগামীকাল ক্লাসে পড়বো। আমাদের একটা অঙ্গাণুই আছে গ্লাইঅক্সিজম, সেই ক্লাসে পড়বো, আপাতত থাক, নেক্সট ক্লাসে পড়া। ওকে। এরপরে আসো, লিপিড এবং প্রোটিনের অন্তঃবাহক হিসেবে কাজ করে। কোষের ভেতরে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করে নিয়ে যেতে হয়, সে বহনের কাজটা করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অন্তঃবাহক মানে কোষের ভেতরের বাহক, বহন করার অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস কোষের ভেতরে। কোষের ভেতরটা কিন্তু ভাই স্থবির না, কোষের ভেতরে অঙ্গাণুগুলা অনেক কাজ করতেছে। এই যে আমি কথা বলতেছি, এর পেছনে শত শত হাজার হাজার কোষ, এর ভেতরে প্রচুর কাজকর্ম চলতেছে, যার কারণে আমি কথা বলতে পারতেছি, তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করতেছো। এটার পেছনেও শত শত লক্ষ লক্ষ কোষের ভেতরে ভূমিকা আছে। তো এই এক জায়গা থেকে এক জায়গায় বিভিন্ন উপাদান নিয়ে যাওয়া আসার কাজটাও করতে হয়, সেই কাজটা করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। শুধু ও একাই করে না, গলগি বডিও কিন্তু করে, অনেকেই করে। আচ্ছা, এরপরে আসো, কোষ প্রাচীরের জন্য সেলুলোজ তৈরি করে। রাইবোজোম, গ্লাইঅক্সিজোম এসব অঙ্গাণুর ধারক হিসেবে কাজ করে।
আর রাইবোজোমে যে প্রোটিন তৈরি হয় এটার বাহক হিসেবে কাজ করে, ঘুরে ফিরে একই কথা। তাহলে আমরা যদি সামারিতে আসি, যে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি কি কাজ করে, তাহলে একটা হচ্ছে প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করে। তারপরে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা, সেটা প্রোটিন তৈরি করে। মসৃণ যেটা, সেটা লিপিড এবং গ্লাইকোজেন অর্থাৎ শর্করা জাতীয় উপাদান তৈরি করে। এরপরে প্রোটিন আর লিপিডের অন্তঃবাহক হিসেবে কাজ করে, কোষের ভেতরে বহন করার কাজ করে। এরপরে রাইবোজোম এবং গ্লাইকোজোমের ধারক হিসেবে কাজ করে। ঠিক আছে, ওকে। এরপরে আসো তোমাদের প্রশ্ন দেখি। কেন প্রোটোপ্লাজমের কাঠামো বলা হয়? কারণ ও প্রোটোপ্লাজমের স্ট্রাকচার দান করে। যদি কারো মাটির বাড়ি থাকে, এখন মাটির বাড়ি তো তোমাদের আর নাই, মাটির বাড়ি দেখারও সুযোগ তোমাদের নাই। ঠিক আছে, ধরো ভাই এটা একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এখানে আছে, এখানে আছে, এখানেও আছে, অনেক এরকম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, হ্যাঁ। তো কোষটা কেমন হবে সেটা ডিপেন্ড করছে আসলে কতগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে। তো মনে করো এই যে, তাহলে এই যে কোষের শেপটা কেমন হয়েছে না, পুরোপুরি কিন্তু গোল হয় নাই, এটা একটুখানি নিচটা চাপা হয়েছে, ওই দিকটা একটু এই পাশে গেছে এই পাশে গেছে, কেন? কারণ এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এভাবে আছে। তাই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিভাবে আছে তার উপর ডিপেন্ড করবে কোষটার আকৃতি কেমন হচ্ছে। তাই এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে কোষের কাঠামো বলা হয়, প্রোটোপ্লাজমের কাঠামো বলা হয়, কারণ ওর উপর ডিপেন্ড করে যে প্রোটোপ্লাজম বা কোষ কিভাবে থাকবে। বুঝেছো ভাইয়া? তাহলে কেন কাঠামো বলা হচ্ছে। আচ্ছা, এরপরের প্রশ্নটা দেখি। মিউকাস কোষ কি? আচ্ছা, মিউকাস কোষ হচ্ছে ভাইয়া, আচ্ছা এক্সামে কি ভৌত গঠন আসে নাকি রাসায়নিক গঠন? ম্যাক্সিমাম সময় ভৌত গঠনই আসে ভাইয়া, রাসায়নিক গঠন তো তেমন কিছু নাই, প্রোটিন আর লিপিড দিয়ে তৈরি হয়। ওটার শুধু আহ, পরিমাণ দিলেই হবে, কত পার্সেন্ট প্রোটিন কত পার্সেন্ট লিপিড। ঠিক আছে। আচ্ছা, এরপর আসো মিউকাস কোষ কি। মিউকাস হচ্ছে বা পিচ্ছিল তরল পদার্থ। আমরা সর্দি লাগলে আমাদের নাক দিয়ে যে আহ, পদার্থগুলা বের হয় তাই না, পিচ্ছিল, ওগুলা আসলে মিউকাস। তা আমাদের শরীরেও এরকম অনেক মিউকাস ক্ষরণ হয়। সেই মিউকাসটা ক্ষরণ হয় যে কোষ থেকে, সেই কোষকে বলা হয় মিউকাস কোষ। আচ্ছা, এরপরের প্রশ্ন কি দেখি, দেখাই যাচ্ছে না। স্টেরয়েড মানে কি? আচ্ছা, স্টেরয়েড একটা লিপিড জাতীয় উপাদান, এটা তোমাদের ডিটেলস আছে কোষ রসায়ন, একটা অধ্যায়, আমাদের তৃতীয় অধ্যায়। ওই তৃতীয় অধ্যায়ে শর্করা, আমিষ এবং স্নেহ নিয়ে আলোচনা আছে। তো স্নেহ পদার্থের আলোচনায় স্টেরয়েড নিয়ে আলোচনা আছে, তখন তোমরা ডিটেল জানবা ভাই, আজকে আপাতত না বলি, হ্যাঁ। আচ্ছা, এরপরে আর প্রশ্ন আছে? ওকে, গ্লাইঅক্সিজম আবারও বলছি, তোমরা কি কথা মনোযোগ দিয়ে শোনো না, দেখছো আমি গ্লাইঅক্সিজম কি এটা তিনবারের মতো বললাম। এটা একটা অঙ্গাণু, এটা তোমাদের, আমরা আজকে যে অঙ্গাণুটা পড়তেছি সিরিয়ালে, এটা আছে 4 নম্বরে, দেখো 4 নম্বর অঙ্গাণু পড়তেছি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। গ্লাইঅক্সিজম হচ্ছে 12 নম্বর অঙ্গাণু। 10 নম্বর অঙ্গাণু, এই যে দেখো। তো এইটা তো পড়াবো আমরা সামনে, এখন আজকেই যদি গ্লাইঅক্সিজম পড়াই, তাহলে আজকের পড়া শেষ করতে পারবো? এটা আছে 31 নম্বর পেজে। ওকে, তাহলে গ্লাইঅক্সিজম কি এটা আমরা পরে শিখবো। মিউকাস কোষ কি এখনই না বললাম। আমাদের শরীরে বেশ কিছু পিচ্ছিল পদার্থ তৈরি হয়, যেমন নাক থেকে সর্দি হলে যে পিচ্ছিল তরল বের হয় এটাকে বলা হয় মিউকাস। আর যে কোষ থেকে মিউকাস ক্ষরণ হয় তাকে বলা হয় মিউকাস কোষ।
তোমরা খালি প্রশ্ন দাও, শুনো না কথা। উত্তর দিচ্ছি, উত্তর দেওয়া শেষ হতে না হতে আবার এসে বলতেছে একই প্রশ্ন। এটা কি? গ্লাইঅক্সিজম কি কয়বার করে বললাম, আবার এসে বলতেছে গ্লাইঅক্সিজম কি। মিউকাস কি এটা বললাম, বলার শেষ হতে না হতে বলতেছে মিউকাস কি। কেমন করে হবে বলো? কথা মনোযোগ দিয়ে শোনো। আচ্ছা, এরপরে প্রশ্ন হচ্ছে ডায়াফোরেজ এনজাইম কি? এটা একটু জটিল এনজাইম। হুম। ডিহাইড্রোজিনেজ এনজাইম। তোমাদের এনজাইম টপিকও এখনো পড়ানো হয়নি, এনজাইম টপিক সামনে আছে, তখন শিখবা। ডায়াফোরেজ এনজাইম ডিহাইড্রোজেনেস গ্রুপের এনজাইম। এই এনজাইমগুলো এনএডি, এনএডিপিএইচ এগুলো তৈরি করে। তো এগুলো জটিল জিনিস, এখনই বোঝার দরকার নাই, সামনে পড়বা। ঠিক আছে? তোমরা 9-10-এ এনএডি, এনএডিএইচ পড়ছো? এগুলা পড়ছো তো মনে হয়। নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, এনএডি, এনএডিএইচ। এনএডি থেকে এনএডিএইচ তৈরিতে যে এনজাইম হেল্প করে তাকে বলা হয় ডায়াফোরেজ এনজাইম। ওকে। আচ্ছা, এরপরে আসো ভাইয়া, টেট্রাসাইক্লিন কি? গত ক্লাসে বলছে, ওগুলো এখন পড়াবো না, ওটাও অনেক পরে আছে। টেট্রাসাইক্লিন একটা অ্যান্টিবায়োটিকের নাম। স্ট্রেপ্টোমাইসিন, টেট্রাসাইক্লিন এগুলো অ্যান্টিবায়োটিকের নাম। ক্লাস করলে কিছুটা পড়া সহজ হয়। ঠিক আছে, ক্লাস মনোযোগ দিয়ে করবা। বর্তুলাকার ফোসকাটা কি? এই যে এটা হলো বর্তুলাকার ফোসকা। ফোসকা মানে গোল গোল থলি, আর বর্তুলাকার মানে হলো গোলাকার না, অনেকটা গোলাকারের মতো। হ্যাঁ, কাইন্ড অফ গোলাকার। এটাকে বলা হয় বর্তুলাকার, গোলাকারের মতো। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ সিকিউতে আসে না ভাই, এমনি এমসিকিউ এর জন্য পড়বা। এরপর আসো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর গলগি বডির পার্থক্য, এটা তোমরা রিডিং পড়ে নিও, আমি আর ওটাতে যাচ্ছি না। অমসৃণ আর মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পার্থক্যটা পড়ে আসো। তো মনে রাখবা প্রোটিন বিপাক হয়। বিপাক মানে আমরা আগের ক্লাসে পড়েছি কিন্তু। হ্যাঁ, বিপাক হচ্ছে সকল ধরনের জৈবিক কার্যাবলীকে একসাথে বলে বিপাক। প্রোটিন তৈরি, প্রোটিন ভাঙন, এটাকে বলে প্রোটিনের বিপাক। তো প্রোটিন বিপাক হয় বেশি অমসৃণে, আর ফ্যাট বিপাক হয় বেশি মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। তো যেসব কোষে বেশি প্রোটিন বিপাক হয় সেগুলো হচ্ছে অগ্ন্যাশয় কোষ, মিউকাস কোষ, এসব জায়গায় অমসৃণ রেটিকুলাম বেশি থাকে। আর পেশি কোষ, আমাদের মাংসপেশির কোষ, অ্যাড্রেনাল গ্রন্থির কোষ। তোমরা কি বলতে পারো অ্যাড্রেনাল গ্রন্থি কোন অঙ্গে আছে? এটা জানা আছে তোমাদের? তোমাদের 9-10 পড়ার পরে জানা থাকা উচিত যে অ্যাড্রেনাল গ্রন্থি কোথায় আছে। অগ্ন্যাশয়ে? গলা চিপে ধরে মেরে ফেলবো? প্রশ্ন তো করো সবাই, উত্তর দাও দেখি। অ্যাড্রেনাল গ্রন্থি কোথায় আছে? তোমাদের মেসেজগুলো ওপেন করে দিই, তোমরা তোমাদের প্রশ্ন দেখবা এবং তোমরা তোমাদের রিপ্লাইও দেখবা। হ্যাঁ ঠিক আছে, কিডনির উপরে থাকে। ঠিক আছে, কিডনির উপরে থাকে, ওকে। তাহলে অ্যাড্রেনাল, আসলে রেনাল বলতে কিডনি বোঝায়, বুঝছো? তো রেনালের উপরে যে থাকে তাকে বলা হয় অ্যাড্রেনাল। অ্যাড্রেনাল গ্রন্থি হচ্ছে কিডনির উপরে থাকা একটা ছোট্ট গ্রন্থি, দুই কিডনির উপরে দুটা গ্রন্থি থাকে। ওই অ্যাড্রেনাল গ্রন্থির কোষে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেশি থাকে। শুক্রাশয়ের লিডিক কোষ, আমাদের শুক্রাশয় মানে হচ্ছে টেস্টিস, ছেলেদের যেখান থেকে শুক্রাণু তৈরি হয় ওটাকে বলে শুক্রাশয়। আর মেয়েদের যেখান থেকে ডিম্বাণু তৈরি হয় ওটাকে বলে ডিম্বাশয়।
তো শুক্রাশয়ের মধ্যে বেশ কিছু কোষ থাকে। তার মধ্যে একটা কোষ আছে, একটা একটা হরমোন আছে, টেস্টোস্টেরন হরমোন। সেই হরমোনটা ক্ষরণ করে এই লেডিক কোষ। তো শুক্রাশয়ের একটা বিশেষ কোষ নাম হলো লেডিক কোষ। সে কি করে? ছেলেদের প্রধান হরমোন যেটা টেস্টোস্টেরন, ওইটা তৈরি করে। ওকে। ওকে, ঠিক আছে। তাহলে কি কোনটা কোথায় বেশি থাকে এটা পড়তে হবে, এর পরেরগুলো অতটা ইম্পর্টেন্ট না। অমসৃণিত রাইবোজোম যুক্ত থাকে, মসৃণের রাইবোজোম যুক্ত থাকে না। এরপরে এটাতে মেইনলি সিস্টার্নিয়ার টিউবিউল থাকে, ওখানে থাকে টিউবিউলার ভেসিকল। যাই হোক, এরা অমসৃণের মেইন কাজ হচ্ছে প্রোটিন তৈরি এবং এনজাইম তৈরি। আর এরা ক্যালসিয়াম সঞ্চয় করে। আর এর কাজ হচ্ছে ফ্যাট, গ্লাইকোজেন এবং হরমোন তৈরি। আর এরা ক্যালসিয়াম মুক্ত করে, ক্যালসিয়াম ও জমা করে ও বের করে। ঠিক আছে। এই যে তোমাদের অসুখ বিসুখ কি বলো? এই যে মেসেজটা ওপেন করছি, আদমজির কে আসো, টাঙ্গাইল সদরের কেউ আসো, কেন? সবাই তো বাংলাদেশেই আসো। তোমরা পোলাপাইন ভালো হবে না। ঠিক আছে, আসো। পরের কোষটা পড়ি, পরের পড়াটা পড়ি, মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে। আচ্ছা, তো আমরা একটা টপিক পড়লাম জাস্ট। এরপরে আসো, মাইটোকন্ড্রিয়া পড়ি। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস। এটা অবশ্য খুবই সহজ পড়া, তোমরা অনেকবার মাইটোকন্ড্রিয়া পড়েছো। আশা বলেছো আর ই আর এসি আর মানে কি? আরে, এটা তো তোমাদেরকে বলাই হয় নাই। আসলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই যে আর ই আর মানে হলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ মানে হলো অমসৃণ, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এস ই আর এটা তো হলো স্মুথ, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে। ওকে। এরপরে আসো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া আমরা জানি যে এটা হচ্ছে পাওয়ার হাউস বা শক্তি ঘর বলা হয় এটাকে। শক্তি উৎপাদন করার জন্য যত ধরনের চক্র, অনেক আছে। কয়টা নাম দেখো: ক্রেবস চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এই সবগুলা হয় মাইটোকন্ড্রিয়াতে। ঠিক আছে। এরপরে আসো মাইটোকন্ড্রিয়ার আবিষ্কার ও নামকরণ পড়ি। মাইটোকন্ড্রিয়ার আবিষ্কার ও নামকরণ, প্রথম কথা হচ্ছে মাইটোকন্ড্রিয়া কিন্তু একদিনে আবিষ্কার হয়নি। কলিকার নামের একজন সায়েন্টিস্ট প্রথম মাইটোকন্ড্রিয়ার অস্তিত্ব পর্যবেক্ষণ করেন এবং নাম দেন সার্কোজোম। উনি মাইটোকন্ড্রিয়া পূর্ণাঙ্গভাবে আবিষ্কার করতে পারেন নাই, একটু পর্যবেক্ষণ করেছিলেন। তো কলিকারকে কলিকার নামের সায়েন্টিস্ট মাইটোকন্ড্রিয়াকে নাম দেন সার্কোজোম। ওয়াল্টার ফ্লেমিং উনি সুতার মতো মাইটোকন্ড্রিয়া দেখেছিলেন, সুতার মতো মাইটোকন্ড্রিয়া, এবং উনি এটার নাম দেন ফিলা। ফিলামেন্ট মানে হলো সুতা, সুতার মতো মাইটোকন্ড্রিয়াকে উনি ফিলামেন্ট থেকে ফিলা নাম দিয়েছিলেন। আমাদের পরীক্ষায় আসে যে মাইটোকন্ড্রিয়াকে ফিলা নামকরণ করেন কোন বিজ্ঞানী? ওকে। তো হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং। কার্ল বেন্ডা, ওনার নাম তোমরা পড়েছো 9-10-এ, উনি নামটা দেন মাইটোকন্ড্রিয়া। আর অল্টম্যান নামের একজন সায়েন্টিস্ট, উনি নাম দেন বায়োপ্লাস্ট। যাই হোক, অনেক নাম দিয়েছেন এক একজন সায়েন্টিস্ট, তোমরা মনে রাখবা কোন নাম কে দিয়েছে, এটা পরীক্ষায় আসে তোমাদের। আচ্ছা, মাহির বলেছে ভাই মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস কেন বলে? আচ্ছা, পাওয়ার মানে হচ্ছে শক্তি। আমাদের শরীরের শক্তি হচ্ছে এটিপি। এটিপিটা তৈরি হয় মাইটোকন্ড্রিয়াতে, তাই ওকে বলা হয় পাওয়ার হাউস। ওকে। সোমায়া বলেছে ভাই স্ফেরোজোম কি? বলেছি 2বার না 3বার করে বললাম। স্ফেরো মানে গোলাকার, আর জোম মানে হচ্ছে দেহ। তো গোলাকার দেহকে স্ফেরোজোম বলা হয়। উদ্ভিদ কোষে লাইসোজোমকে স্ফেরোজোম বলা হয়, গোল গোল এই জন্য। ঠিক আছে।
আচ্ছা, মাইটোকন্ড্রিয়ন কি জিনিস? মাইটোকন্ড্রিয়াকেই মাইটোকন্ড্রিয়ন বলা হয়, একই কথা। মাইটোকন্ড্রিয়া বলতে অনেকগুলা বোঝায়, মাইটোকন্ড্রিয়ন বলতে একটা বোঝায়। ওই তোমরা কি ব্যাকটেরিয়াম বুঝো? ব্যাকটেরিয়াম মানে একটা ব্যাকটেরিয়া, আর ব্যাকটেরিয়া মানে অনেকগুলা, মানে বহু বচন হলো ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াম হচ্ছে এক বচন। একইভাবে মাইটোকন্ড্রিয়ন হচ্ছে এক বচন, মাইটোকন্ড্রিয়া হলো বহু বচন। ঠিক আছে, ফিলা অর্থ হচ্ছে সুতা। ফিলা শব্দের অর্থ হচ্ছে ভাই সুতা। সুতার মতো মাইটোকন্ড্রিয়া, এগুলাকে নাম দেওয়া হয়েছে ফিলা। ওকে। এই যে দেখো এক বচন মাইটোকন্ড্রিয়ন দেওয়া আছে, তো তোমরা দেখি একটু প্রশ্ন করি, পারো কিনা। বলো, অল্টম্যান মাইটোকন্ড্রিয়ার নাম কি দিয়েছিলেন? অল্টম্যান। ওকে, বায়োপ্লাস্ট। ঠিক আছে। আর মাইটোকন্ড্রিয়া নাম দিয়েছেন কে? ব্রেন্ডা, গুড। ঠিক আছে, এবার আসো উৎপত্তি। সাধারণত একটা মাইটোকন্ড্রিয়া থেকেই বিভাজিত হয় আরেকটা মাইটোকন্ড্রিয়া হতে পারে। সংখ্যা, গড়ে আমাদের কোষগুলোতে 300 থেকে 400টা মাইটোকন্ড্রিয়া আছে। যকৃৎ কোষে আছে 1000-এরও বেশি। তাহলে যকৃতে অনেক বেশি মাইটোকন্ড্রিয়া থাকে কেন? কারণ যকৃতের কোষগুলো অনেক বেশি কাজ করে, বেশি কাজ করে, বেশি শক্তি লাগে, তাই বেশি মাইটোকন্ড্রিয়া থাকে। হ্যাঁ। আচ্ছা, এরপরে অবশ্য আয়তন লাগবে না। সাধারণত একটা কোষের টোটাল আয়তনের 20% আয়তন হচ্ছে মাইটোকন্ড্রিয়া দখল করে। ওকে। এরপর অবশ্য মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন। আবরণী। ওকে, মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন তোমাদের রিটেনের টপিক, পরীক্ষায় প্রচুর আসছে। মাইটোকন্ড্রিয়ার গঠন চিত্র সহ অঙ্কন করো। তো তোমরা কি মাইটোকন্ড্রিয়া আঁকতে পারো ভাইয়া পুরা? মাইটোকন্ড্রিয়ার ছবি আঁকতে পারো তোমরা? আচ্ছা, আমরা আজকে একটু মাইটোকন্ড্রিয়ার ছবি আঁকি, আসো সহজ উপায়ে। তোমরা খাতা বের করো, আসো। মাইটোকন্ড্রিয়ার গঠনটাও পড়া এবং আঁকা আমরা দেখে নিই। এটা তো পরীক্ষায় লিখতে হয়, রিটেন তোমরা সিকিউ লিখে রাখো মাইটোকন্ড্রিয়ার গঠন ও কাজ। আমরা এখন যে দুটো অঙ্গাণু পড়বো, ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার গঠন আর কাজটা লাগবে, আর ক্লোরোপ্লাস্টের গঠন ও কাজটা লাগবে। ঠিক আছে। প্রথমে মাইটোকন্ড্রিয়ার গঠন আঁকার জন্য আমরা একটা আহ, মোটামুটি বৃত্তাকার একটা, বৃত্তাকার না, এরকম লেন্স আকৃতির একটা সাইজ নেব। সাধারণ একটা কোষে মাইটোকন্ড্রিয়া 300 থেকে 400টা থাকে ভাইয়া, বইয়ে লেখা আছে দেখো। ঠিক আছে, তাহলে এটা একটা আবরণ হলো। এরপরে মাইটোকন্ড্রিয়া আঁকার মূলনীতি, যেটা আমি তোমাদেরকে বলবো, দ্বিতীয় যে লেয়ারটা আমরা এখন আঁকবো, সেই লেয়ারটা ক্রিস্টি তৈরি করবে, ভেতরের ভাঁজগুলো, ওগুলোকে বলে ক্রিস্টি। তো তোমরা দেখো এখান থেকে শুরু করলা, একটু আগাবা, এই যে ভেতরের দিকে আমি ঢুকে গেলাম, গিয়ে আমি আবার ওই বাউন্ডারির কাছে আসলাম। বাউন্ডারি হয়ে তোমাকে আগাতে হবে এবং মাঝখানে মাঝখানে ভেতরের দিকে নিয়ে আসতে হবে। আবার বাউন্ডারি দিয়ে আগাচ্ছি, মাঝখানে নিয়ে আসলাম। এই ক্রিস্টিগুলা একটু চিকন রাখলেই ভালো, বেশি মোটা হলে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তাহলে দেখো আমার মূল নীতি হচ্ছে আমি বাউন্ডারি দিয়ে আসব এবং মাঝে মাঝে আমি ক্রিস্টি গঠন করব। আবার বাউন্ডারি হয়ে যাচ্ছি, আর এই যে ক্রিস্টি গঠন করলাম। একটু বাঁকা টেরাই দিবা, সবগুলা সুষম গঠন এমন না। হয়েছে? দেখো তো, পারবা তোমরা? তোমরা আঁকো তো এভাবে। তাহলে আমরা মাইটোকন্ড্রিয়ার দুইটা গঠন, দুটা ছবি আঁকলাম। একটা হচ্ছে বাইরের গঠন, একটা হচ্ছে ভেতরের গঠন। এটা বাইরের ত্বক, বাইরের আবরণ।
আর এটা ভেতরের আবরণ। আসছো তোমরা? গ্রুপে ছবি দিবা কে কেমন মাইটোকন্ড্রিয়া আসছো, দেখবো, ঠিক আছে, হোমওয়ার্ক থাকলো। এরপরে মাইটোকন্ড্রিয়ার ভেতরে ক্রিস্টি বরাবর অক্সিজোম থাকবে। ছোট ছোট গোল গোল গঠনগুলাকে বলা হয় অক্সিজোম। অনেক কোটি কোটি দেওয়ার দরকার নেই, অল্প করে দিবা, বেশি সময় নষ্ট করার দরকার নেই। বুঝছো তো? অল্প করে দিবা, এরকম গোল গোল ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থাকে, এগুলোকে বলা হয় অক্সিজোম। এরপরে মাইটোকন্ড্রিয়া এক সময় ব্যাকটেরিয়া ছিল। ব্যাকটেরিয়া থাকার সময় ওর বৃত্তাকার ডিএনএ ছিল, এবং যেহেতু সে এখন অঙ্গাণু হয়ে গেছে, কিন্তু তার ডিএনএ এখনো রয়ে গেছে, তাহলে এখনো বৃত্তাকার ডিএনএ রয়ে গেছে। আর 70s রাইবোজোমও রয়ে গেছে, তো মাঝে মাঝে এরকম গোল গোল দিবা, এগুলো বোঝাবে যে এগুলো হচ্ছে 70s রাইবোজোম। আর মাইটোকন্ড্রিয়ার ভেতরে তরল উপাদান থাকবে, এই তরল উপাদানকে বলা হয় ম্যাট্রিক্স। এই ডট 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 দিয়ে এর তোমরা ম্যাট্রিক্স বুঝাই দিবা, হ্যাঁ। তো মাইটোকন্ড্রিয়ার ছবি কিন্তু আমরা মোটামুটি এঁকে ফেললাম। মাইটোকন্ড্রিয়ার গঠন পরীক্ষায় যখন আসবে, ছবিটা অবশ্যই দিতে হবে। ছবি চাইলেও দিতে হবে, না চাইলেও দিতে হবে, বুঝছো ভাইয়া পুরা? তারপরে মার্কিং করতে হবে। মার্কিং না করলে, লেভেলিং না করলে টিচাররা কেটে দিবে। তাহলে এটার নাম হলো ক্রিস্টি। মাইটোকন্ড্রিয়ার ভেতরের দিকে ভাঁজ হয়ে যে আঙ্গুলের মতো অভিক্ষেপ তৈরি করে, এগুলোকে বলা হয় ক্রিস্টি। তারপরে এগুলোকে বলবো আমরা অক্সিজোম। এটা তো বৃত্তাকার ডিএনএ। আর এগুলো হচ্ছে ম্যাট্রিক্স। শেষে নিচে চিত্র দিবা, লিখবা মাইটোকন্ড্রিয়ার লম্বচ্ছেদ। কারণ আমরা যেটা এঁকেছি এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া লম্বচ্ছেদ। এই যে আমাদের মাইটোকন্ড্রিয়া আঁকা শেষ হলো, ঠিক আছে। এই ডিএনএ কি কোনো কাজে লাগে? হ্যাঁ, মাইটোকন্ড্রিয়ার সব কাজের নিয়ন্ত্রণ এই ডিএনএই করে। ডিএনএ কোনোদিনও ফেলনা জিনিস না ভাইয়া। ডিএনএ হচ্ছে যেখানে থাকে সেখানকার সবচেয়ে ভাইটাল জিনিস হচ্ছে ডিএনএ। সবচেয়ে আহ, কার্যকরী জিনিস হচ্ছে ডিএনএ। ওকে, আচ্ছা। এরপরে আসো, ডানে মার্কিং করা লাগবে, হ্যাঁ। মার্কিং গুলা ডান দিয়ে করাটাই নিয়ম, ডান দিকে লেখা ভালো। ওকে, তাহলে আমাদের মাইটোকন্ড্রিয়ার ছবিটা আমরা দেখলাম কিভাবে আঁকতে হবে। চলো আমরা আমাদের বইয়ের পড়ার গঠনে চলে যাই। তো এগুলো এখন আর অত বেশি তোমাদের কাছে জটিল লাগবে না আশা করি। প্রথমে এই যে আবরণী, প্রতিটা মাইটোকন্ড্রিয়া লিপোপ্রোটিন মানে লিপিড আর প্রোটিন দিয়ে তৈরি হয় আবরণটা, এটাকে বলা হয় সংক্ষেপে লিপোপ্রোটিন, ঠিক আছে। ভিতরে কি ফোঁটা দিবা? হ্যাঁ, ভিতরে তো ফোঁটা দিতে হবেই। লিপোপ্রোটিন বাইলেয়ার দিয়ে তৈরি, হ্যাঁ। আচ্ছা, এরপরে প্রকোষ্ঠটা, তোমরা দেখলা ওর দুটা প্রকোষ্ঠ আছে। একটা হচ্ছে এই যে দেখো, দুই মেমব্রেনের মাঝখানের একটা ফাঁকা জায়গা, এটা হচ্ছে বহিস্থ প্রকোষ্ঠ। আর ক্রিস্টির ভেতরে ফাঁকা জায়গা, এটা হচ্ছে অন্তঃস্থ প্রকোষ্ঠ। প্রকোষ্ঠ মানে জায়গা, ঠিক আছে। তাহলে মাইটোকন্ড্রিয়াতে আছে দুইটা প্রকোষ্ঠ, একটা হচ্ছে বহিস্থ প্রকোষ্ঠ বা বহিস্থ কক্ষ, এটা হচ্ছে অভ্যন্তরীণ প্রকোষ্ঠ বা অভ্যন্তরীণ কক্ষ। এরপরে মাইটোকন্ড্রিয়ার ভেতরে যে আঙ্গুলের মতো অভিক্ষেপগুলা, এই অভিক্ষেপগুলাকে বলা হয় ক্রিস্টি বা প্রবর্ধক। ভাঁজ হয়ে যে ফোল্ডিং গুলা তৈরি হয়েছে, এই আঙ্গুলের মতো অভিক্ষেপ বা প্রবর্ধক গুলাকে বলা হয় ক্রিস্টি। তোমাদের উদ্দীপকে আসবে, শিক্ষক ক্লাসে পড়ার সময় এমন একটি অঙ্গাণুর নাম বললেন যার ভেতরে আঙ্গুলের মতো অভিক্ষেপ রয়েছে, যাদেরকে ক্রিস্টি বলা হয়। এইটুকু দেখেই তোমাকে বুঝতে হবে মাইটোকন্ড্রিয়ার কথা বলতেছে। বুঝেছো? আচ্ছা, এরপরে আসো অক্সিজোম।
তোমরা বলো তো, মাইটোকন্ড্রিয়া কির কিসের উপস্থিতিতে এটিপি তৈরি করতে পারে, কি কি দিয়ে সে এটিপি তৈরি করতে পারে মাইটোকন্ড্রিয়া? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি সিকিউতে আসে? না ভাইয়া, খুব একটা আসে না। প্রকৃত কোষে থাকাকালীন কেন বৃত্তাকার ডিএনএ পরিবর্তন করে না? কারণ প্রকৃত কোষের ভেতর থাকলেও সেই বৃত্তাকার ডিএনএ আরেকটা জিনিস দ্বারা আবদ্ধ থাকে, মাইটোকন্ড্রিয়ার নিজস্ব আবরণ দ্বারা আবদ্ধ থাকে। তাই ওই ডিএনএ পরিবর্তন হয় না। আচ্ছা, তোমাদেরকে আমি একটা প্রশ্ন করেছিলাম যে মাইটোকন্ড্রিয়া কি কি থাকলে এটিপি তৈরি করতে পারে। মাইটোকন্ড্রিয়া কি এমনি এমনি এটিপি তৈরি করতে পারে? অবশ্যই না। মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরির জন্য দুটা জিনিস লাগবে। একটা হচ্ছে খাবার। তুমি যদি খাবার না খাও, তোমার শরীরে যদি পুষ্টি উপাদান না ঢোকে, তাহলে তুমি শক্তি উৎপাদন করতে পারবা না। তাহলে খাবার লাগবে। এবং এরপরে লাগবে অক্সিজেন। তোমরা জানো মানুষের পেটে, মানুষের গলা যদি আমরা চিপে ধরি, মানুষের যদি, মানুষ কেন মারা যায় বলো তো? মানুষের গলা চিপে ধরলে মানুষ কেন মারা যায়? জানো? শ্বাস নিতে না পেরে কি হয়? শ্বাস নিতে পারে না, এটা তো সবাই জানে। এটা কি সায়েন্সের স্টুডেন্টের উত্তর? অক্সিজেনের অভাবে। অক্সিজেন না থাকলে তোমার কি সমস্যা হয়? তোমার শরীরে যদি অক্সিজেন না ঢোকে, কি প্রবলেমের কারণে তুমি মারা যাবা? আচ্ছা ওয়াসিমা, তুমি প্রথম ক্লাস করেছিলে না আপু? মাইটোকন্ড্রিয়ার ডিএনএ গোলাকার কেন, মাইটোকন্ড্রিয়া কই থেকে তৈরি হয়েছে, এটা পড়েছিলাম আমরা। হ্যাঁ হ্যাঁ, এবার হয়েছে। যেমন আফ্রিদা বলেছে যে অক্সিজেন পায় না, এটিপি তৈরি হয় না। না। ঋষভ যে বলেছে আমার হৃৎপিণ্ডের কাজ বন্ধ হয়ে যায়, না। হৃৎপিণ্ডের কাজ বন্ধ হওয়ার কাজটা, মানে সমস্যাটা মেইন না। আমার শরীরে যদি অক্সিজেন ঢোকা বন্ধ হয়ে যায়, মুহূর্তের মধ্যে আমার এটিপি তৈরি বন্ধ হয়ে যাবে। আর এটিপি তৈরি বন্ধ হয়ে গেলে আমি আর কথা বলার সামর্থ্য পাবো না, শক্তি পাবো না। তোমার শরীর এক মুহূর্ত এটিপি ছাড়া চলবে না, এক মুহূর্ত। আমার যদি এখনই গলা চেপে ধরো, অক্সিজেন যাওয়া বন্ধ করে দেবে এবং এটিপি তৈরি হওয়া বন্ধ হবে। ফলে আমি 3-4 মিনিট এর মধ্যে মারা যাব। কারণ এটিপি ছাড়া আমরা 1 মিনিটও বাঁচতে পারি না। তাহলে আমাদের গলা চেপে ধরলে আমরা মারা যাই কেন? কারণ অক্সিজেন যেতে পারে না। কারণ অক্সিজেন ছাড়া আবার মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরি করতে পারে না। ঠিক আছে? না, রক্ত সরবরাহ বন্ধ হওয়ার ফলে আমরা মারা যাই না। মারা যাব এই কারণে, তাহলে কি বললাম, অক্সিজেন যদি শরীরে না ঢোকে, তাহলে এটিপি তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে। এটিপি তৈরি বন্ধ হলে কোন একটা নির্দিষ্ট অঙ্গ না, তোমার পুরা বডি কাজ করা বন্ধ করে দেবে। বুঝেছো সবাই? আচ্ছা, এরপরে আসো তাহলে ওই অক্সিজেনটাকে ধারণ করার জন্য মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে ছোট অংশটা থাকে, সেই অংশে, সেই অংশের নাম হলো অক্সিজোম। তাহলে তোমরা 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 বুঝতে পারতেছো না ভাইয়া, অক্সিজোম শব্দটার অর্থ কি দাঁড়াচ্ছে? অক্সিজোম শব্দটার অর্থ কি দাঁড়াচ্ছে? অক্সিজেন প্লাস জোম। তাহলে অক্সিজেন ধারণকারী যে দেহ, তাকে বলা হয় অক্সিজোম, তাই না? তো মাইটোকন্ড্রিয়ার ভেতরে অক্সিজোম থাকে, যে অক্সিজেন ধারণ করে এবং এটিপি তৈরিতে হেল্প করে, যদিও বা এখানে ওইভাবে লেখা নাই। ওকে, অনেকের কথা। এই অক্সিজোমটা আসলে অন্য কিছুই না, এটিপি সিনথেসিস নামের এনজাইমটাই অক্সিজোম হিসেবে কাজ করে, মানে যেখানে এটিপি তৈরি হয় সেটাই অক্সিজোম হিসেবে কাজ করে। ঠিক আছে? এরপরে আসো এটিপি সিনথেসিস ও ইটিসি। তো এই যে সুমাইয়া অনেকক্ষণ ধরে বলতেছো ভাই ইটিসি কি, ইটিসি কি। তো আমি তো জানি ইটিসি পরে আছে, তাই আমি তোমার প্রশ্ন উত্তর দিচ্ছিলাম না। কারণ আমরা তো ইটিসি আলোচনা করবোই। ঠিক আছে? আচ্ছা, তাহলে আসো এরপরে অক্সিজোম দেখলাম, মাইটোকন্ড্রিয়াতে অক্সিজোম থাকে। এরপর আসো এটিপি সিনথেসিস ও ইটিসি। এটিপি সিনথেসিস তো আগেই বললাম, এটা একটা এনজাইম। এই এনজাইমটা কি করে? এটিপি তৈরি করে। ওকে। আর ইটিসির পূর্ণরূপ কি তোমরা জানো? পড়েছো? ইটিসির পূর্ণরূপ কি? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এটা কোষের ভেতরে জটিল একটা জিনিস।
কোনো কিছুকে এটিপিতে রূপান্তর হওয়ার জন্য ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মধ্য দিয়ে যেতে হবে। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনকে যদি একটা মেশিন চিন্তা করো, এই মেশিনের একটা ইনপুট আছে আর একটা আউটপুট আছে। ইনপুটে তুমি দিবা পুষ্টি এবং শক্তি, আউটপুটে ওটা এটিপি হিসেবে বের হয়ে আসবে। বুঝছো? তাহলে ইটিসি হচ্ছে কোষের মাইটোকন্ড্রিয়ার ভেতরে সেই জায়গা যেখানে শক্তি এবং পুষ্টি প্রবেশ করে এবং এটিপি রূপে বের হয়ে আসে। এটিপি মেকিং চেইন হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ঠিক আছে। আচ্ছা, সাজিদ বলছে ভাই অক্সিজমে কি কোনো এনজাইম থাকে নাকি অক্সিজমই একটা এনজাইম? সায়েন্টিস্টরা এ ব্যাপারে একমত হতে পারেনি। কেউ কেউ বলেছে ওইখানে এনজাইম থাকে, কেউ কেউ বলছে যে দূর ভাই কিসের এনজাইম থাকে, ওই জিনিসটাই এনজাইম, এটিপি সিনথেসিস জিনিসটাই অক্সিজম। তো আমরাও জাস্ট পড়ার জিনিস পড়লাম। ওকে। ইটিসি ইটিএস বোথ সেম জিনিস, হ্যাঁ, একই জিনিস ভাই, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন অথবা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, একই কথা। আচ্ছা, এরপরে আসো বৃত্তাকার ডিএনএ ও রাইবোজোম। তো আমরা তো জানি যে মাইটোকন্ড্রিয়া অ্যাকচুয়ালি অনেক আগে ব্যাকটেরিয়া ছিল, সাধারণ একটা ব্যাকটেরিয়া, বায়োবিও ব্যাকটেরিয়া নাম ছিল। এবং ওই ব্যাকটেরিয়ারা অক্সিজেনের উপস্থিতিতে এটিপি তৈরি করতে পারতো। তো মাইটোকন্ড্রিয়া, ওই বায়োবিও ব্যাকটেরিয়া পরবর্তীতে রূপান্তরিত হয়ে মাইটোকন্ড্রিয়া তৈরি করেছে। কিন্তু তার আদিকোষের বৈশিষ্ট্য এখনো রয়ে গেছে। যেমন ওই যে বৃত্তাকার ডিএনএ, হ্যাঁ, আর রাইবোজোম সেটা 70S রাইবোজোম। এটা ওর আদিকোষীয় বৈশিষ্ট্য, কারণ মাইটোকন্ড্রিয়া আগে ছিল আদিকোষ, এখনো সেই স্মৃতি সে নিয়ে বেড়াচ্ছে। ঠিক আছে। আর এই যে দেখো, ডিএনএ না থাকলে মাইটোকন্ড্রিয়ার পক্ষে কোষীয় শ্বসন সম্পন্ন করা সম্ভব হতো না। তার মানে ওই ডিএনএ ছাড়া সে কাজই করতে পারতো না। যদি ভেতরের কথা বলি, ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, আর সেই প্রোটিন দিয়ে এনজাইম তৈরি হয়। সেই এনজাইমটাই হচ্ছে এটিপি সিনথেসিস। তাহলে সিম্পল কথা, ডিএনএ না থাকলে এটিপি সিনথেসিস এনজাইমটা থাকতো না, আর না থাকলে এটিপিও তৈরি হতো না। তাই এটিপি তৈরির জন্য মূল ক্রেডিট দিতে হবে এই ডিএনএ কে। ঠিক আছে। আচ্ছা, এন্ডোসিম্বায়োসিস, তোমরা আমাকে বলবা এটা তোমরা বোঝো কি বোঝো না, বলো। এন্ডোসিম্বায়োসিস। ওকে, থ্যাংক ইউ। তাহলে এন্ডোসিম্বায়োসিস প্রক্রিয়ায় দুটো অঙ্গাণু তৈরি হয়েছিল, তাই না? মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট। তো এখানে যেহেতু আমরা মাইটোকন্ড্রিয়া পড়ছি, তাই এখানে এন্ডোসিম্বায়োসিস কথাটা লেখা আছে। ওকে। এরপর আসো রাসায়নিক গঠন। তো মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক গঠন অতটা ইম্পর্টেন্ট না, বিভিন্ন উপাদানই থাকে ওর মধ্যে। হ্যাঁ, তো আমরা যেটা পড়বো পরীক্ষার জন্য সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে প্রায় 100 ধরনের এনজাইম এবং কোএনজাইম রয়েছে। কোএনজাইম জিনিসটাকে এটা তোমরা তৃতীয় অধ্যায়ে পাবা ভাইয়া, তাই আমি এখানে আলোচনা করছি না। হ্যাঁ, পরবর্তীতে আমরা যেহেতু ভাইয়া প্রথম অধ্যায় পড়ছি, প্রথম অধ্যায়ে এমন অনেক শব্দ আছে যেগুলো ভবিষ্যতে তোমরা শিখবা। তো ওগুলা এখন আলোচনা করতে গেলে ক্লাস লেন্দি হয়ে যাবে, মূল এগুলাই পড়ার সুযোগ পাওয়া যাবে না। তাই ওগুলা রেখে দিচ্ছি ভবিষ্যতের জন্য। ওকে। তাহলে 100 প্রকার এনজাইম এবং কোএনজাইম রয়েছে। এরপরে আসো মাইটোকন্ড্রিয়ার ভেতরের যে আবরণী অন্তঃঝিল্লি, এখানে কার্ডিওলিপিড নামের একটা বিশেষ ফসফোলিপিড পাওয়া যায়। এটা শরীরের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফসফোলিপিড, তাই এটার নাম পরীক্ষায় আসার মতো, তোমরা ভালো করে মনে রাখবা। ওকে। তাহলে কার্ডিওলিপিনের নাম কার্ডিওলিপিন কারণ এটা প্রথম পাওয়া গিয়েছিল কার্ডিয়াক পেশিতে, কার্ডিয়াক মাসেলে, আমাদের হৃৎপিণ্ডের পেশিতে প্রথম পাওয়া গিয়েছিল, এই জন্য ওটার নাম কার্ডিওলিপিন দেওয়া হয়েছে। এবং মাইটোকন্ড্রিয়ার অন্তঃঝিল্লিতে এই বিশেষ কার্ডিওলিপিন উপাদানটা বেশি পাওয়া যায়। ওকে। আচ্ছা, ফসফোলিপিড কি? ওকে, হাসান আল মামুন ভাইয়া, তোমার প্রতি অনুরোধ, তুমি প্রথম দিকের ক্লাসগুলা করবা। হ্যাঁ, আমরা তৃতীয় ক্লাসে মনে হয় পড়েছিলাম কোষঝিল্লির গঠনে ফসফোলিপিড থাকে। ফসফেট এবং লিপিড দুটা উপাদান একসাথে হয়ে তৈরি করে ফসফোলিপিড। ঠিক আছে, ফসফোলিপিড আমাদের শরীরে একটা ইম্পর্টেন্ট উপাদান। তোমার আমার প্রত্যেকটা কোষঝিল্লিতে ফসফোলিপিড আছে। আচ্ছা, ফসফেট আর লিপিড একসাথে ফসফোলিপিড। আর কোএনজাইম যদি একটু সাপ অল্প করে বলি, তো কোএনজাইম হচ্ছে এনজাইমের মতোই, কিন্তু ওটার সাথে এনজাইম ছাড়াও আরো কিছু উপাদান যুক্ত থাকে। এটা হচ্ছে কোএনজাইম।
লেসিথিন কি ভাইয়া? সোমেয়া বলেছো। আচ্ছা, তোমাদের প্রতি অনুরোধ, যারা নতুন আসছো তারা একটু পুরাতন ক্লাসগুলো করবা। কারণ পুরাতন ক্লাসে অনেক কিছু আমরা আলোচনা করে এসেছি, যেগুলো আমি এখন আর বলছি না, কারণ পুরাতনদের এগুলো জানার কথা, আমি ওগুলো সরাসরি স্কিপ করে যাচ্ছি। এবং তোমরা যারা নতুন তারা বুঝতে পারছো না, তোমরা গ্রুপে একটু বলবা যে ভাই আমাদেরকে পুরাতন ক্লাসগুলো দেন। তাহলে ওগুলো করলে তোমরা এই কথাগুলো বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা, লেসিথিন একটা ফসফোলিপিড। ফসফোলিপিড অনেক রকমই হতে পারে। ফসফেট এবং লিপিড সাথে একসাথে যুক্ত হয়ে যে যৌগ তৈরি হয় সেটা হচ্ছে ফসফোলিপিড। লিসিথিন একটা ফসফোলিপিড, সেফালিন একটা ফসফোলিপিড, প্লাজমালোজেন একটা ফসফোলিপিড, ফসফাটাইডিক একটা ফসফোলিপিড। তোমরা তো বাচ্চা, তোমাদের এখনো অনেক জানার বাকি। বই আস্তে আস্তে শিখবা, ঠিক আছে? তাহলে লেসিথিন, সেফালিন, আরো নাম বললাম কি, প্লাজমালোজেন, হ্যাঁ, ফসফাটাইডিক অ্যাসিড, এগুলো হচ্ছে ফসফোলিপিড। তার মধ্যে এখানে লেসিথিন আর সেফালিনের নাম দেওয়া আছে। এগুলো মাইটোকন্ড্রিয়াতে থাকে। আর হ্যাঁ, আমাদের শরীরে প্রচুর পরিমাণে লিপিড জাতীয় উপাদান থাকে, ঠিক আছে ভাইয়া? এবং লিপিডের অনেক ভূমিকা আছে। বিশেষ প্রয়োজন বলতে কি, অনেক ভূমিকা আছে। সেগুলো তোমরা ধীরে ধীরে শিখবা। আচ্ছা, আমাদের আসলে বায়োলজির সকল জ্ঞান এই একটা ক্লাসে বা একটা টপিকে আলোচনা করার সুযোগ নেই। আমরা যেটা করতে পারি, যখন যেটা পড়া আছে যতটুকু লাগবে সেটা শিখতে পারি। কারণ এখানেই এমন অনেক পড়া আছে যেগুলো তোমরা নামই শোনো নি, সেগুলো শিখতে হবে এখন। যেমন অ্যাপোপ্টোসিস, নাম শুনেছো? শোনার কথা না। এখানে আছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এই জিনিসগুলা এখন তোমাদেরকে আমি শেখাবো, যেগুলো তোমাদের জানা দরকার। ওকে? আর মনে করো লেসিথিন কি, সেফালিন কি, এগুলো যদি এখন নাও জানো প্রবলেম নাই, কিন্তু অক্সিডেটিভ ফসফোরাইলেশন কি, অ্যাপোপ্টোসিস কি, এগুলো জানতে হবে। আসো আমরা দেখি ভাই। তো মাইটোকন্ড্রিয়ার কাজ, এটা সিকিউ লিখে রাখো, হ্যাঁ? এটাও সৃজনশীলে আসে, এটাও সৃজনশীলে আসে। আসো। তো প্রথম কথা হচ্ছে, কোষের সব শক্তি উৎপাদন করে কে? মাইটোকন্ড্রিয়া, এটা তো আমরা জানি। শক্তি উৎপাদনের জন্য যে এনজাইম গুলা লাগবে সেগুলো ধারণ করে কে? মাইটোকন্ড্রিয়া করে। শক্তি উৎপাদনের জন্য যে চক্রগুলা সম্পন্ন হয়, যেমন ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এগুলো ধারণ করে কে? মাইটোকন্ড্রিয়া। এরপরে আসো অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এই তোমরা ফসফোরাইলেশনের মানে জানো, আমি তো এটা পড়েছি, তোমাদের এসএসসির বইয়ে ছিল, তাই না? ফসফোরাইলেশন মানে কি? যুক্ত করার প্রক্রিয়া। ফসফেট যুক্ত করার প্রক্রিয়াকে বলা হয় ফসফোরাইলেশন, তাই না? যেমন অ্যাডেনোসিন ডাইফসফেটের সাথে একটা ফসফেট যুক্ত করলে অ্যাডেনোসিন ট্রাইফসফেট হয়। এইটা প্রক্রিয়ার নাম হলো ফসফোরাইলেশন। সহজ না, জিনিসটা তো জটিল না। তা আমি যদি বলি অক্সিডেটিভ ফসফোরাইলেশন, আচ্ছা তার আগে আমি বলি, যদি ফটোফসফোরাইলেশন, তাহলে বলো তো কিসের প্রভাবে ফসফেট যুক্ত হওয়ার প্রক্রিয়া হলো ফটোফসফোরাইলেশন? কিসের প্রভাবে? আলোর প্রভাবে। ভেরি গুড। তাহলে আলোর উপস্থিতিতে এটিপি তৈরির প্রক্রিয়াকে বলা হয় ফটোফসফোরাইলেশন। তাহলে এবার বলো তো, অক্সিডেটিভ ফসফোরাইলেশন মানে কিসের উপস্থিতিতে এটিপি তৈরির প্রক্রিয়া? পারবা নিশ্চয়ই। ভেরি গুড, অক্সিজেন। দেখছো তোমরা কত ব্রিলিয়ান্ট! সেই, আমরা তো আগামী দিন মনে হচ্ছে আমেরিকা হয়ে যাব, কারণ এরকম আস্ত একটা করে এডুকেশন আমার ক্লাস করতেছে। হ্যাঁ। তাহলে অক্সিডেটিভ ফসফোরাইলেশন কোথায় হবে? বুঝতে পারতেছো তো? অক্সিজেনের উপস্থিতিতে এটিপি তৈরি করে কে? মাইটোকন্ড্রিয়া, তাই না? ওকে। তাহলে এই যে কাজগুলো, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এগুলো মাইটোকন্ড্রিয়াতে হয়। আর ফটোফসফোরাইলেশন ক্লোরোপ্লাস্টে হয়, আমরা একটু পরে পড়বো ওটা। এরপরে আসো, ডিএনএ আরএনএ তৈরি করাতে এদের ভূমিকা আছে। এখানে একটা ইম্পর্টেন্ট কথা দেখো, এই তোমাদেরকে যদি বলি আচ্ছা আগে কঠিনটা ধরি। তোমাদের যতটুকু পড়ানো হয়েছে গত ক্লাসে, সেখান থেকে বলো, স্নেহ বিপাক করে কে? দেখি পারো কিনা। এইটা পারলে বুঝবো যে তোমরা সুপার 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 ব্রিলিয়ান্ট, যদিও বা সব মুখস্থ জিনিস। স্নেহ বিপাক করে কে? গত ক্লাসের একটা পড়া। গলগি বডি না। কোন অঙ্গাণু? অঙ্গাণু। কোন অঙ্গাণু স্নেহ বিপাক করে? রাইবোজোম। ঠিক আছে। আর একটু সহজ ধরি, প্রোটিন তৈরি করে কোন অঙ্গাণু?
রাইট, রাইবোজোম, ঠিক আছে। পড়াশোনা করার দরকার নেই আমার আর, তোমরা তো সবই পারো, আর পড়ায় কি লাভ, তাই না? আর পড়ানোর কি দরকার, সবই তো পারো। তো আমি যদি বলি যে এই যে প্রোটিন সংশ্লেষণ করা, স্নেহ বিপাক করা, এগুলো মাইটোকন্ড্রিয়ার কাজ, তা ঠিক না ভুল? বলো। এই যে লেখা আছে প্রোটিন সংশ্লেষ, স্নেহ বিপাক, এগুলো কার কাজ? মাইটোকন্ড্রিয়ার কাজ নাকি রাইবোজোমের কাজ? সে ঠিক, তাই না? আচ্ছা, এখানে একটা কথা আছে দেখো, সাহায্য করা। অ্যাকচুয়ালি প্রোটিন তৈরি করে রাইবোজোম, স্নেহ বিপাক করে রাইবোজোম, কিন্তু সেই কাজে তাকে হেল্প করে কে? রাইবোজোম কি একা একা প্রোটিন তৈরি করতে পারবে? প্রোটিন তৈরি করতে এটিপি লাগবে না। এটিপি কই পাবে? এটিপি তো মাইটোকন্ড্রিয়ার কাছেই পাবে। তাই খেয়াল করে দেখবেন এই লেখা সাহায্য করা। তাহলে প্রশ্ন যদি এরকম আসে, প্রোটিন তৈরি এবং স্নেহ বিপাক হয় কোন অঙ্গাণুতে, উত্তর কি হবে? রাইবোজোম। কিন্তু যদি আমি শুধু একটা সেন্টেন্সের সামান্যটা চেঞ্জ করে দিই, যে প্রোটিন তৈরি ও স্নেহ বিপাকে সাহায্য করে কে, উত্তর চেঞ্জ হয়ে যাবে মাইটোকন্ড্রিয়া। মনে থাকবে? আচ্ছা, এরপরে আসো, শুক্রাণু ডিম্বাণু তৈরিতে ভূমিকা রাখে, হ্যাঁ, একটা আয়নের ঘনত্ব নিয়ন্ত্রণ করে। দেখো ভাই, এখানে যদি অনেক কয়টা আয়নের কথা দেওয়া থাকতো, যে ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ, এসব আয়নের ঘনত্ব নিয়ন্ত্রণ করে মাইটোকন্ড্রিয়া, তাহলে আমি ওটা পড়াইতামই না, ওই অপশনই বাদ দিতাম, ওটা না পড়লেও চলবে। কিন্তু এখানে যেহেতু একটা অঙ্গাণুর কথা বলছে, একটা আয়নের কথা বলছে, একটা জিনিস যখন করে, তখন সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তো মাইটোকন্ড্রিয়া কোন আয়নের ঘনত্ব রক্ষা করে? ক্যালসিয়াম আয়ন, মনে রাখবা। ওকে, একটা আয়ন। কোষের পূর্ব নির্ধারিত মৃত্যুকে বলে অ্যাপোপ্টোসিস, মনে রাখবা। আমাদের শরীরে প্রতিদিন কোটি কোটি কোষ মারা যায়। কোটি কোটি কোষ যেমন তৈরিও হয়, কোটি কোটি কোষ এরকম মরেও যায়। মরে যাওয়াটাই দরকার। কাজ শেষে মরে না গেলে করবেটা কি? পৃথিবীতে মানুষ যেমন আসে, মানুষ চলেও যায়। তোমরা ভাবো, তোমরা বলো তো, পৃথিবীতে মানুষ আসে কিন্তু আর কোনোদিনও ফেরত যায় না, বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধ হয়ে বাসায় পড়ে আছে সারা জীবন, এটা কি ভালো হতো? যে আর কাজ করতে পারে না, এই জীবনটা তার জন্য অসহ্যকর, তাই না? উঠতে পারে না, চলতে পারে না, শুধু শুয়ে থাকে কিন্তু বেঁচে আছে, ভালো হতো না, তাই না? হ্যাঁ। তাহলে কাজ শেষে মৃত্যুটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত। তো আমাদের শরীরে যে কোষগুলা কাজ শেষ করেছে, আর কাজ করতে পারছে না, তাদেরকে কি আর বাঁচায় রেখে লাভ আছে? তাই না? লাভ নেই, মেরে ফেলো। তো খুব বডি ওদেরকে মৃত্যু সম্পাদন করায় দেয়, যে তোমরা মরে যাও তখন মাইটোকন্ড্রিয়া ওইসব অং মানে কোষের মাইটোকন্ড্রিয়া কাজ করা বন্ধ করে দেয়, এটিপি তৈরি করা বন্ধ করে দেয়, এবং কোষগুলা মারা যায়। এই ব্যাপারটাকে বলা হয় অ্যাপোপ্টোসিস। কোষের পূর্ব নির্ধারিত মৃত্যুকে বলা হয় অ্যাপোপ্টোসিস। আর যদি কোনো কারণে অ্যাক্সিডেন্টালি কোষ মরে যায়, যেমন মনে করো যে আহ, তোমার একটা জায়গায় কেটে গেল, স্কিন এমন ভাবে কেটে গেল, তারপরে কালো হয়ে যায় না, এর মানে হচ্ছে কোষগুলা মারা গেছে, ওটাকে বলে নেক্রোসিস। এটা তোমরা সেকেন্ড চ্যাপ্টারে পাবা, নেক্রোসিস। কোষ মরে যাওয়াকে বলা হয়, মানে অ্যাক্সিডেন্টালি অথবা পুষ্টির অভাবে কোষ মরে যাওয়াকে বলা হয় নেক্রোসিস। ওকে। আর কি বলে, পূর্ব নির্ধারিত মৃত্যুকে বলে অ্যাপোপ্টোসিস। তো পূর্ব নির্ধারিত মৃত্যু হয় কিভাবে? মাইটোকন্ড্রিয়ার সাহায্যে। আচ্ছা, বাকি কাজ অতটা ইম্পর্টেন্ট না, তাহলে মাইটোকন্ড্রিয়ার কাজ কিন্তু সিকিউতে আসে। আমরা মোস্ট ইম্পর্টেন্টলি যেগুলো অবশ্যই উল্লেখ করব: শক্তি উৎপাদন করে, শক্তি উৎপাদনটাকে নিয়ন্ত্রণ করে, শক্তি উৎপাদনের এনজাইম গুলাকে ধারণ করে, কোএনজাইম গুলাকে ধারণ করে, শক্তি উৎপাদনের যে চক্রগুলা, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এগুলো মাইটোকন্ড্রিয়াতে হয়। মাইটোকন্ড্রিয়া ক্যালসিয়াম আয়নের ঘনত্ব নিয়ন্ত্রণ করে, শুক্রাণু তৈরি, ডিম্বাণু তৈরিতে অংশগ্রহণ করে, প্রোটিন তৈরি এবং স্নেহ বিপাকে সাহায্য করে, অ্যাপোপ্টোসিস প্রক্রিয়া কোষের মৃত্যুতে সাহায্য করে। ঠিক আছে। ওকে। তারপরে আসো, এরপরে আসো মাইটোকন্ড্রিয়ার ডিএনএ তে যে থাকে না, মাইটোকন্ড্রিয়ার ডিএনএ তে মিউটেশন হতে পারে, হ্যাঁ। মিউটেশন কি তোমরা জানো? আইডিয়া আছে? বলো তো। মিউটেশন, মিউটেশন কি? যদিও বা আমরা ডিএনএ যখন পড়বো, তখন আমরা মিউটেশন দেখব। আপাতত বলো যে মিউটেশন মানে কি, তোমাদের আইডিয়া আছে কিনা।
হ্যাঁ, পরিবর্তন, গুড, এই তো তোমরা ভালো জানো। তো ডিএনএ এর যে সিকোয়েন্স, ডিএনএ এর সিকোয়েন্স যদি পরিবর্তন হয়ে যায়, পার্মানেন্টলি পরিবর্তন হয়ে যায়, তাহলে সেই ব্যাপারটাকে বলা হয় মিউটেশন। মিউটেশন হলে ক্যান্সার হতে পারে, হতে পারে আর কি। তো আমরা দেখবো মিউটেশন কিভাবে হয় অন্য ক্লাসগুলোতে, পরের ক্লাসগুলোতে ডিএনএ পড়ার সময়। তো মাইটোকন্ড্রিয়ার ডিএনএ তে মিউটেশন ঘটলে ঘটলে কিছু অসুখ হতে পারে, যেমন পার্কিনসন একটা অসুখ, অ্যালঝেইমার একটা অসুখ, টাইপ 1 ডায়াবেটিস একটা অসুখ। তো এটা ডিএনএ, মাইটোকন্ড্রিয়ার ডিএনএ মিউটেশনের কারণে এই তিনটা অসুখ হয়। এগুলোকে মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার বলা হয়। তো মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডারের তিনটা উদাহরণ দেওয়া আছে, তোমাদেরকে একটু মুখস্থ করতে হবে কারণ এমসিকিউতে এগুলো আসে। ঠিক আছে। এখন পার্কিনসন কি তোমরা মনে 9-10-এ পড়েছো না? ওই যে বৃদ্ধ মানুষের হাত কাঁপে দেখবা, লাঠি ধরছে বা গ্লাসে পানি খাচ্ছে দেখবা হাত কাঁপতেছে অনেক, এটা হচ্ছে পার্কিনসন অসুখ। অ্যালঝেইমার মানে হচ্ছে স্মৃতি ক্ষয়ে যাওয়া, ব্রেইনের কিছু অংশ ক্ষয়প্রাপ্ত হয়, নষ্ট হয়ে যায়, এটাকে বলা হচ্ছে অ্যালঝেইমার ডিজিজ। এটাতে আমাদের মাথার খানিকটা অংশ নষ্ট হয়ে যাওয়ার কারণে স্মৃতিশক্তি লোপ পায় বলা যেতে পারে, মেমোরি লস হয়। আর টাইপ 1 ডায়াবেটিস, তোমরা ডায়াবেটিস জান জানবা সামনে আরো, টাইপ 1 টাইপ 2 দুই রকমের ডায়াবেটিস হয়। একটা হচ্ছে যদি হয় না যে বাবা মায়ের ডায়াবেটিস আছে, তাহলে তুমি ধরে রাখো তোমারও ডায়াবেটিস হবে। এই ডায়াবেটিসটাকে বলে টাইপ 1, যেটা জেনেটিক্যালি আসে। আর টাইপ 2 হচ্ছে অনেক বেশি মোটা হয়ে গেলে একটা ডায়াবেটিস হয়। অনেক বেশি মোটা হয়ে গেলে যে ডায়াবেটিস, এটাকে বলে টাইপ 2 ডায়াবেটিস। ওকে। এরপর আসো এন্ডোসিম্বায়ন্ট। এন্ডোসিম্বায়ন্ট আমরা আগেই পড়েছি। ওকে, তো এরপরে মাইটোকন্ড্রিয়ার বাইরের গঠন আর অন্তর্গঠনের মধ্যে কাজের সম্পর্কটা কিচ্ছু না। বাইরের গঠনের কাজ হচ্ছে রক্ষণাত্মক ভূমিকা পালন করা। মাইটোকন্ড্রিয়ার বাইরের যে লেয়ারটা, সেটা ভেতরের লেয়ারকে প্রোটেক্ট করে, বা ভেতরের স্ট্রাকচারগুলোকে প্রোটেক্ট করে। তো বাইরের আবরণের কাজই এইটা সবসময়। ঠিক আছে, যে ভেতরের মেমব্রেনকে রক্ষা করে। আর ভেতরের মেমব্রেনটার কাজ কি, সেটা হচ্ছে কর্মধায়ক বলে। কর্মধায়ক মানে মাইটোকন্ড্রিয়ার আসলে যত কাজ শক্তি উৎপাদন করা রিলেটেড, সে সব কাজই হয় ওই অন্তর মেমব্রেনে, ভেতরের মেমব্রেনেটাতে। তাই এটাকে বলা হচ্ছে কর্মধায়ক। মানে যে কাজ করে তাকে বলা হয় কর্মধায়ক, আর যে রক্ষা করে তার নাম রক্ষণাত্মক। তাহলে মাইটোকন্ড্রিয়ার বাইরের গঠনটা হচ্ছে রক্ষণাত্মক, ভেতরের গঠনটা হচ্ছে কর্মধায়ক। ঠিক আছে। ওকে, তো মাইটোকন্ড্রিয়া দিয়ে আমাদের শেষ হলো ভাই, এরপর সব প্লাস্টিড পড়বো আমরা। এগুলো সহজ পড়া, তোমাদের এগুলোতে আসলে জটিল কথা, জটিল কিছু নাই। জটিল ব্যাপার আছে সামনে, যখন আমরা ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন পড়বো। তোমরা কি ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন রেপ্লিকেশন এগুলো পড়ছো? 9-10-এ তো জাস্ট নাম ছিল মনে হয়, তাই না? খুবই জটিল ব্যাপার ভাইয়া, সামনের ক্লাসগুলোতে আছে। অনলাইনে ওগুলো বোঝাইতে বেশ কষ্ট হয়, স্টুডেন্টদেরও বুঝতে কষ্ট হয়, বাট আমি বোঝাই ছাড়বো। ঠিক আছে, ইনশাআল্লাহ। তোমরা এটা শিখবা কিভাবে ট্রান্সক্রিপশন হয়, কিভাবে ট্রান্সলেশন হয়, কিভাবে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, কিভাবে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, কিভাবে প্রোটিন তৈরি হয়। ঠিক আছে, কিভাবে হয় ব্যাপারগুলো অনেক জটিল। কেন হয় এটাও বোঝানো যায়, যে কেন, এই জন্য। কিন্তু কিভাবে হয়, তাহলে তোমাকে ধাপে ধাপে বোঝাইতে হবে যে কিভাবে হলো, শুরু হলো কিভাবে, কন্টিনিউ হলো কিভাবে, শেষ হলো কিভাবে, বেশ জটিল। এই অধ্যায় থেকে এইচএসসি পরীক্ষায় একটা প্রশ্ন হবেই, মাস্ট। 12টা অধ্যায়ের মধ্যে এই অধ্যায় থেকে প্রশ্ন আসে নাই এমন কোনো দিন হয় নাই। হয় প্রশ্ন আসবে ডিএনএ আরএনএ থেকে, নয়তো আসবে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড থেকে, নয়তো কোষ প্রাচীর কোষ ঝিল্লি থেকে, নয়তো রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন থেকে। এই 4টা টপিক থেকে প্রশ্ন আসে এই চ্যাপ্টারের। আবার বলবো, কোষ প্রাচীর কোষ ঝিল্লি যেটা অলরেডি আমরা পড়ে ফেলছি, একটা সৃজনশীলের পর আমরা পড়ে ফেলছি। আজকে পড়তেছি মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট, দুটা সৃজনশীলের পড়া পড়ে ফেললাম। আরেক ক্লাস পরে পড়বো ডিএনএ আরএনএ, ওইটা আরেকটা সৃজনশীলের পড়া। তার আরেক ক্লাস পরে পড়বো রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন, ওইটা আরেকটা সৃজনশীলের পড়া। এই 4টা টপিক থেকে অলওয়েজ প্রশ্ন আসে। ঠিক আছে। আচ্ছা, আসো প্লাস্টিড আসি। প্লাস্টিড তোমরা জানো কোষের ভেতরের যে অঙ্গাণু খাবার তৈরি করে, তাই না? ওটাকে ক্লোরোপ্লাস্ট বলে। তো এটাই এক ধরনের প্লাস্টিড আর কি। তো এখানে একটা কথা হচ্ছে, প্রথমে দেখো সাইটোপ্লাজমের সর্ববৃহৎ অঙ্গাণুর নাম হচ্ছে প্লাস্টিড। কিন্তু যদি আমি বলি কোষের বৃহত্তম অঙ্গাণু, তাহলে কি বলবা? উত্তর কি একই থাকবে নাকি চেঞ্জ হবে?
কোষের বৃহত্তম অঙ্গাণু। কোষের বৃহত্তম অঙ্গাণু নিউক্লিয়াস। গুড। তাহলে দুটা কথা, কোষের বৃহত্তম অঙ্গাণু নিউক্লিয়াস। কোষের বৃহত্তম অঙ্গাণু হচ্ছে নিউক্লিয়াস। তাহলে দেখো ভাইয়া, সাইটোপ্লাজমের বৃহত্তম অঙ্গাণু বললে নিউক্লিয়াস আসতেছে না, কারণ সাইটোপ্লাজমের ভেতরে তো নিউক্লিয়াস থাকে না। সাইটোপ্লাজম আলাদা জিনিস, নিউক্লিয়াস আলাদা জিনিস। কিন্তু যদি কোষের কথা বলি, তাহলে সেক্ষেত্রে নিউক্লিয়াস সবচেয়ে বড়। ওকে। এইসব বলছে বা ছোট কোনটা, এমন কোনো কথা নাই, কারণ অনেক অঙ্গাণু ছোট ছোট হয়। কোনো একজনকে সবচেয়ে ছোট বলার সুযোগ নাই, ওরকম কোনো পড়াও নাই তোমাদের, হ্যাঁ। ভাইয়া, বই ম্যাট 17-18, মানে মেডিকেল অ্যাডমিশন টেস্টে 17-18 সালে এই প্রশ্নটা আসছিল। সাইটোপ্লাজমের সর্ববৃহৎ অঙ্গাণুর নাম কোনটি? প্লাস্টিড। তো তোমাদের পড়তে যেন সুবিধা হয়, এই জন্য আমরা ওটাকে এই যে সবুজ কালার মার্কার দিয়ে মার্ক করে দিয়েছি, আর সাল লিখে দিয়েছি। পড়ার সময় স্টুডেন্টরা বুঝতে পারে যে এগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলা জায়গা থেকে প্রশ্ন আসছে, এরকমই আবারও আসবে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার প্লাস্টিড তো সেম সাইজ লাগে, হুমায়রা বলেছো। তা তোমাদের বইয়ে যে ছবি দেওয়া আছে, তোমাদের কি মনে হয় আসলে ক্লোরোপ্লাস্ট এই সাইজের? সত্যি? আসলে মনে হয়? একদমই না। মাইটোকন্ড্রিয়া আছে, ক্লোরোপ্লাস্ট বড়, হ্যাঁ। তোমাদেরকে এটা একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। এই তোমরা কত পড়লা, একটা কোষে কয়টা মাইটোকন্ড্রিয়া থাকে বলো তো? একটা কোষে মাইটোকন্ড্রিয়া কয়টা থাকে সাধারণ একটা কোষে? 300 থেকে 400টা। ঠিক আছে। আর এখানে দেখো একটা কোষে ক্লোরোপ্লাস্ট থাকে কয়টা? 10 থেকে 40টা। তোমাদের কি মনে হয় সেম সাইজ? ক্লোরোপ্লাস্ট অনেক বড়, যার কারণে 300টা ক্লোরোপ্লাস্ট থাকার জায়গা কোষের মধ্যে হবেও না। বুঝছো, এটা অনেক কমই থাকে, কারণ এগুলো সাইজ বড় বড়। ওকে। আচ্ছা ভাই, আসো তাহলে আমরা পড়ছিলাম যে প্লাস্টিড হচ্ছে বৃহত্তম অঙ্গাণু। ওকে। আর আহ, সবার তো প্লাস্টিড নাই। প্রথম কথা হচ্ছে উদ্ভিদের আছে, কিন্তু ছত্রাক, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, যেটা আসলে আদিকোষ, আদিকোষের তার অঙ্গাণু নাই, আবরণী বেষ্টিত অঙ্গাণু নাই, প্লাস্টিড নাই আদিকোষের। নীলাভ সবুজ শৈবাল যতই সবুজ হোক, ওর প্লাস্টিড নাই, ওর আছে ক্লোরোফিল পিগমেন্ট বা বর্ণকণিকা। আর প্লাস্টিড হচ্ছে ক্লোরোফিল পিগমেন্ট ধারণকারী অঙ্গাণু। তো বলতে পারো ভাই, নীলাভ সবুজ শৈবালের ক্লোরোফিল আছে, কিন্তু সেই ক্লোরোফিল ধারণকারী সুগঠিত অঙ্গাণু ক্লোরোপ্লাস্ট নাই। ঠিক আছে। আর প্রাণী কোষ আমাদের, আমাদের ক্লোরোপ্লাস্ট নাই। এই জন্য আমার খুব খারাপ লাগে, কষ্ট লাগে। আজ যদি আমাদের ক্লোরোপ্লাস্ট থাকতো, প্রথম কথা হচ্ছে আমরা কালারটা কেমন হইতো আমাদের, বলো তো কেমন কালারের হইতাম? সবুজ। কেউ একটু বেশি সবুজ, কেউ একটু হালকা সবুজ, তাই না? তোমরা কেমন পছন্দ করতে, বেশি সবুজ মানুষকে পছন্দ করতে নাকি হালকা সবুজ মানুষকে পছন্দ করতে? তখন এটা নিয়ে আবার মানুষের আহ, প্রতিযোগিতা চলতো, কি মাখলে বেশি সবুজ হওয়া যাবে। তাই না? আচ্ছা। হ্যাঁ, সবাই বলতো যে আমাদের তৈরি এই ক্লোরোফিল খাইলে আপনি আরো বেশি সবুজ হবেন। তখন ওইটা কেনার হিড়িক পড়ে যেত, এইরকম হয়ে যেত হয়তোবা। আর যেটা সবচেয়ে উপকার হইতো, সেটা হচ্ছে আমাদের খাবার আমরা নিজে তৈরি করতে পারতাম। সকালবেলা ঘুম থেকে উঠে রোদে যে একটু বসে থাকতাম এভাবে, 5-10 মিনিট, আধা ঘন্টা, তারপরে খাবার তৈরি হয়ে যেত, এসে আবার ঘুমায় পড়তাম। কারণ আমরা সূর্যের আলোর উপস্থিতিতে তখন খাবার তৈরি করতে পারতাম। সেই হইতো না ব্যাপারটা? চান্সটা মিস হয়ে গেছে, বুঝছো? গাছ হইলে, মানে ব্যাপারটা, আমি যদি গাছ হতাম কতই না ভালো হতো। আচ্ছা। আর একটা জিনিস কি জানো, যদি নিজের খাবার নিজে তৈরি করতে পারতাম, তাহলে কি তোমরা পড়াশোনা করতে আসতা, নাকি আমি পড়াইতে আসতাম? কেউ কিছু করতো না, সবাই খালি ঘুমাইতো। তাই না? আচ্ছা, মনে করো একটা জেলে কেন মাছ ধরবে? ও তো রোদে দাঁড়াইলেই ওর খাবার তৈরি হয়ে যায়। ওকে। তো আমরা মাছ খাওয়ার সুযোগ পাইতাম না। আবার মনে করো একটা রাজমিস্ত্রি কেন বাড়ি বানাবে? ওর কি টাকা পয়সার দরকার আছে? নাই তো, কারণ ও তো নিজের খাবার নিজে তৈরি করতে পারে। আবার মনে করো মার্ক জাকারবার্গ ফেসবুক কেন বানাবে? তখন তাহলে ফেসবুকও থাকতো না, ইন্টারনেটও থাকতো না, কেউ কিছুই করতো না। ইঞ্জিনিয়াররা কেন ইঞ্জিনিয়ারিং পড়বে?
ডাক্তাররা কেন ডাক্তারি পড়বে? পৃথিবী অচল হয়ে যেত। খাইছে রে। দেখছো তাহলে কেন আমাদেরকে আল্লাহ তাআলা নিজের খাবার নিজে তৈরি করার সুযোগ দেয় নাই? কারণ নিজের খাবার নিজে তৈরি করতে পারলে আমরা কিচ্ছু করতাম না, শুধু ওই রোদে যেয়ে বসে থাকতাম। তো বিপদ হয়ে যেত, বাড়ি ঘর থাকতো না, কাপড় চোপড় থাকতো না, কিচ্ছু থাকতো না, সবাই গাছের নিচে শুয়ে থাকতো। দেখছো, শুধুমাত্র পেট চালাইতে হয় এই জন্য মানুষ কত কিছু করতেছে, আর একটু আরামায়েশের জন্য, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো আমরা যাই প্লাস্টিডের প্রকার ভেদে যাই। প্লাস্টিড প্রথমত দুই প্রকার, একটা বর্ণযুক্ত আর একটা হচ্ছে বর্ণহীন। বর্ণহীন যেগুলা সেটাতে আগে আসি। বর্ণহীন গুলাকে বলে লিউকোপ্লাস্ট। লিউকো মানে সাদা। আচ্ছা, রুবায়েত বলেছো ভাইয়া থাইলাকয়েড কি? ভাই সামনে আছে, থাইলাকয়েড পরে পড়বো আমরা, হ্যাঁ, ওর গঠনে পড়বো, ওয়েট করো। তো প্রথমে দেখো লিউকোপ্লাস্ট মানে বর্ণহীন প্লাস্টিড, লিউকো মানে সাদা, মনে রাখবা। তো এই বর্ণহীন বা সাদা প্লাস্টিড তিন রকমের হয়: অ্যামাইলোপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট। এই তিনটা নাম একটু মুখস্থ করতে হবে। অ্যামাইলোপ্লাস্ট এরা শ্বেতসার সঞ্চয়কারী প্লাস্টিড, শ্বেতসার বা স্টার্চ জমা করে। অ্যালিউরোপ্লাস্ট প্রোটিন সঞ্চয়কারী প্লাস্টিড। এই আর ইলায়োপ্লাস্ট স্নেহ সঞ্চয়কারী প্লাস্টিড। এই বর্ণহীন বা লিউকোপ্লাস্ট যারা, ওরা খাবার তৈরি করতে পারে না। খাবার যখন তৈরি করতে পারে না তখন কিছু করতে, অন্য কিছু তো করা উচিত। ওরা যেটা করে ওরা হচ্ছে খাবার জমা করে ভাইয়া ভবিষ্যতের জন্য। তো আমাদের বলো আর উদ্ভিদের বলো, তিন ধরনের খাবারটাই প্রধান: শর্করা, আমিষ, স্নেহ, অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড লিপিড। তো ওরা এই তিনজন তিনটা খাবার জমা রাখে। তোমাদের পরীক্ষায় আসে যে শর্করা সঞ্চয়ী প্লাস্টিড কোনটা? তো দেখো অ্যামাইলোপ্লাস্ট। আমিষ সঞ্চয়ী প্লাস্টিড কোনটা? অ্যালিউরোপ্লাস্ট। আর লিপিড সঞ্চয়ী প্লাস্টিড কোনটা? ইলায়োপ্লাস্ট। মুখস্থ করতে হবে, হ্যাঁ। এছাড়া তোমরা বেসিক দিয়ে মনে রাখতে পারো অ্যামাইলো, অ্যামাইলেজ। অ্যামাইলেজ কি পরিপাককারী এনজাইম বলতে পারো? অ্যামাইলেজ, অ্যামাইলেজ কি পরিপাককারী এনজাইম তোমরা 9-10-এ পড়েছো? অ্যামাইলেজ হচ্ছে শর্করা পরিপাকের এনজাইম। গুড। তাহলে এই যে অ্যামাইলো কথাটা এখানে আছে না, তাহলে অ্যামাইলো প্লাস এটা শর্করা সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট। ওকে, অ্যালিউরোপ্লাস্ট প্রোটিন আর ইলায়োপ্লাস্ট স্নেহ, এটা মুখস্থ করবা। এরপর আসো ক্লোরোপ্লাস্ট, এটা তো সবুজ বর্ণের প্লাস্টিড। ওকে। আর ক্রোমোপ্লাস্ট অনেক রঙিন প্লাস্টিডও আছে। সেটা কি? এই যে রোডোপ্লাস্ট, এটা রোড থেকে রেড মনে রাখবা, রেড মানে লাল, তো লাল রঙের প্লাস্টিড হচ্ছে রোডোপ্লাস্ট। ফিও মানে বাদামি, এটা একটু মুখস্থ করতে হবে, অন্যগুলো একটু বোঝাই দিচ্ছি। ক্যারোটিনোপ্লাস্ট, এই ক্যারোট এর কালার কেমন বলো তো? ক্যারোট থেকে ক্যারোটিন আসছে। ক্যারোট কমলা, হ্যাঁ। গাজর, তাই না? গাজরের রং কমলা, তো মনে রাখবা ক্যারোটিনোপ্লাস্ট হচ্ছে কমলা। জ্যান্থোফিল একটা হলুদ রঙের পিগমেন্ট। তো জ্যান্থোফিল যেখানে থাকে জ্যান্থোপ্লাস্টের মধ্যে, ওইটা হচ্ছে হলুদ। আর ফিওটা মুখস্থ করবা। ঠিক আছে, তাহলে এই দিয়ে আমাদের প্লাস্টিডের প্রকারভেদও হলো। আসো আমরা একটু ওদের বর্ণনাতে যাই। প্রথমে হচ্ছে লিউকোপ্লাস্ট, এরা বর্ণহীন আমরা বলতেছিলাম, হ্যাঁ। এরা থাকে কোথায়? মূল ভূনিম্নস্থ কাণ্ড, অর্থাৎ মাটির নিচের যে অংশগুলা, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, তারা আসলে লিউকোপ্লাস্ট, তারা আসলে বর্ণহীন প্লাস্টিড। এদের তো ওই যে তিনটা প্রকার যেটা আমরা বললাম, অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট স্টার্চ বা শ্বেতসার জাতীয় খাবার জমা করে, ইলায়োপ্লাস্ট তেল বা চর্বি জাতীয় খাবার জমা করে, আর অ্যালিউরোপ্লাস্ট প্রোটিন জমা করে। এটা একবার অ্যাডমিশনে আসছে 16-17 সালে। ঠিক আছে। এই 16-17 সালেই আমি পরীক্ষা দিয়েছিলাম মেডিকেল অ্যাডমিশনে। ওই পরীক্ষা দিয়ে আমি মেডিকেলে চান্স পেয়েছিলাম। 16-17 সাল, আজকে হচ্ছে 25 সাল, প্রায় 9 বছর আগের ঘটনা। ঠিক আছে। ওকে, 16-17 সাল ছিল আমার সাল। আচ্ছা, এরপর আসো ক্রোমোপ্লাস্ট, রঙিন প্লাস্টিড। তো যেগুলো হচ্ছে উদ্ভিদের রঙিন অংশ, ফুল, ফল, এগুলো অনেক সময় রঙিন হয় না, ওগুলাতে আসলে ক্রোমোপ্লাস্ট থাকে। ওর হচ্ছে রঙিন প্লাস্টিড। ওকে। তো ক্রোমোপ্লাস্টে অনেক কালারই থাকে।
তার মধ্যে একটা হচ্ছে ক্যারোটিন, যেটা আমি বললাম, কমলা হলুদ, সরি কমলা লাল, হলুদ না, হলুদ তো জ্যান্থোফিল, কমলা লাল। আর জ্যান্থোফিল এটা হচ্ছে হলুদ। তো এই দুটো পিগমেন্টের নাম তোমরা মনে রাখবা। ক্যারোটিন পিগমেন্ট কেমন, কমলা। আর জ্যান্থোফিল পিগমেন্টটা কেমন, হলুদ। এগুলো বেশি থাকে মূলত। কোন কলেজ থেকে? আমার কলেজ ছিল রংপুর ক্যান্ট পাবলিক। তোমরা কেউ আছো রংপুর ক্যান্ট পাবলিকের? আমি রংপুর ক্যান্ট পাবলিকের 34তম ব্যাচ। আচ্ছা, এরপরে আসো, এই রঙিন অংশগুলা কোথায় থাকে? ফুলের পাপড়ি, এগুলো তো তোমাদের জানা জিনিস। রঙিন ফল, বীজ, গাজরের মূল। আচ্ছা, একটু আগে আমরা পড়লাম মূলের মধ্যে কোন প্লাস্টিড থাকে, বলো তো তোমরা। তোমাদেরকে যদি বলা হয় মূলের মধ্যে কোন প্লাস্টিড উপস্থিত, উত্তর কি দিবা? না, আমার মেডিকেল কলেজ হচ্ছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। নীল পিগমেন্টের নাম হচ্ছে সায়ানিন। হ্যাঁ, মূলের মধ্যে থাকে লিউকোপ্লাস্ট। গুড, ঠিক বলেছো তোমরা। কিন্তু যদি আমি বলি গাজরের মূলে কোন প্লাস্টিড থাকে, তাহলে কি বলবা? তাহলে কি লিউকোপ্লাস্ট বলবা গাজরের মূলে? তাহলে কিন্তু লিউকোপ্লাস্ট বলা যাবে না, কারণ গাজরের মূল সাদা না। গাজরের মূল হচ্ছে রঙিন। ওইখানে থাকে ক্রোমোপ্লাস্ট, ওই ক্রোমোপ্লাস্টের মধ্যে ক্যারোটিনোপ্লাস্ট বলতে পারো। তাহলে গাজরের মূলে থাকে ক্রোমোপ্লাস্ট। ওকে। ক্রোমোপ্লাস্টের কাজ কি? এটার কারণে ফুলের পুষ ফুল বা পাতা রং সুন্দর হয়, রঙিন হয়। ফলে কীটপতঙ্গ আকৃষ্ট হয় এবং উদ্ভিদের পরাগায়ন সম্পন্ন হয়, তাই না? রঙের কারণে ফলের বিস্তার হয়, বীজের বিস্তার হয়। তোমরা দেখো একটা সুন্দর লিচু, একটা বাদুড় এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, তাহলে বীজটার বিস্তরণ হচ্ছে। ধরো তো, তুমি থাকো বিদেশে, হতে পারে তোমার আব্বু আমের মৌসুমে দেশ থেকে আম বিদেশে পাঠাই দিল তোমার খাওয়ার জন্য, তাই না? হতে পারে না? তাহলে গাছের পক্ষে কি কোনোদিন সম্ভব ছিল তার এই ফলকে সে পৃথিবীব্যাপী ছড়াই দেবে? এটা পসিবল গাছের পক্ষে না। এই জন্য গাছ ফুল ফল রঙিন করে যেন অন্যরা ওর বীজ ছড়াই দেয়, এবং তাই করি আমরা। ঠিক আছে। আচ্ছা, মূল আর গাজর এক হওয়া এর পরেও ভিন্নতা কেন? পিগমেন্ট আছে, পিগমেন্ট নাই এই জন্য। হুম। মূলাতে পিগমেন্ট থাকে না তাই সাদা, গাজরে পিগমেন্ট থাকে তাই লাল, রঙিন। ওকে, তাহলে ফলের বা বীজের বিস্তরণেও এদের ভূমিকা আছে। এরপর আসো, ফুলের পাপড়ি রঙিন হওয়ার কারণ কি? তো তোমরা কি জানো টাইট্রেশন নামের একটা ঘটনা আছে, একটা প্র্যাকটিক্যাল আছে। টাইট্রেশন তোমরা পড়বা, সেকেন্ড পেপার আছে, কেমিস্ট্রি সেকেন্ড পেপারে, যেখানে তোমরা একটা কনিক্যাল ফ্লাক্সের মধ্যে একটা অন্য একটা দ্রাবক থাকবে, এখানে একটা সলিউশন থাকবে। সেই সলিউশনের মধ্যে ভিন্ন পিএইচ এর আরেকটা সলিউশন অ্যাড করবা, এবং সেই সলিউশন অ্যাড করলে বিভিন্ন সময় সলিউশনের কালার চেঞ্জ হয়ে যাবে। বুঝছো? তাহলে পিএইচ এর পরিবর্তনে কালার চেঞ্জ হয়। আচ্ছা, তোমাদের উদাহরণ সহজ করে দিই। তোমরা জানো যে অ্যাসিড নীল লিটমাসকে কোন কালারে কনভার্ট করে দেয়? লাল। ওকে। আর ক্ষার লাল লিটমাসকে কি করে? নীল করে। তার মানে এখানে আসলে রং চেঞ্জ হওয়ার পেছনে দায়ী কোন জিনিসটা? রং চেঞ্জ হওয়ার পেছনে দায়ী হলো পিএইচ। তোমরা পিএইচ বোঝো তো? হ্যাঁ। কম পিএইচ এ রং হয় লাল, বেশি পিএইচ এর রং হয় নীল। তো ফুলের পাপড়ির পিএইচ পরিবর্তনের কারণে বর্ণ পরিবর্তন হয়। হ্যাঁ। যেমন পিএইচ যদি ক্ষারীয় হয়, তাহলে ফুলের রং হবে নীল। আর যদি পিএইচ হয় অ্যাসিডিক প্রকৃতির, তাহলে রং হবে লাল। ঠিক আছে। আর পিএইচ যদি নিউট্রাল হয়, 7, তাহলে রং অন্য হতে পারে, বেগুনি হতে পারে, কালো হতে পারে, এরকম হতে পারে, কালচে নীল হতে পারে। ঠিক আছে। ফুলের পাপড়ির রঙের এই বৈচিত্র্য আসে মূলত যে পিগমেন্ট গুলোর জন্য, ওগুলাকে বলা হয় অ্যান্থোসায়ানিন, বিটা সায়ানিন। এগুলো আরো পিগমেন্টের নাম। এগুলো মূলত অনেকটা নীলচে। সায়ানিন মানে মনে রাখবা নীল। সায়ানিন, সায়ানিন মানে হলো নীল। ঠিক আছে। এবং এই পিএইচ এর কারণে এই রংগুলা চেঞ্জ হয়।
সাদা রঙের ফুলও ওই পিএইচ এর উপরে ডিপেন্ড করে ভাই। আরো অনেক পিএইচ আছে যেটার উপর ডিপেন্ড করে বর্ণগুলা ভিন্ন ভিন্ন হয়। তোমাদের এখানে জাস্ট দুটো একটা স্যাম্পল দিচ্ছি, যেটা ইজি। আচ্ছা, এরপরে আমরা লাস্ট টপিক যেটা ক্লোরোপ্লাস্ট সেটা পড়বো। তো আমরা এতক্ষণ যে প্লাস্টিডের দুটা প্রকারভেদ পড়লাম, লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট। এবার পড়বো সবচেয়ে ইম্পর্টেন্টটা, ক্লোরোপ্লাস্ট। সবুজ রঙের প্লাস্টিডকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টকে বলা হয় কোষের রান্নাঘর। তোমাদেরকে একটা প্রশ্ন করি, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় কোনটাকে, বলো, গত ক্লাসের পড়া ছিল। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় কোনটিকে? গলগি বডি, ভেরি গুড। কিন্তু তোমাদের বই, তোমাদের প্রশ্নেই লেখা থাকবে শর্করা জাতীয় খাদ্যের কারখানা কোনটি। দেখো ভাইয়া, কার্বোহাইড্রেট ফ্যাক্টরির মানে কিন্তু শর্করা কারখানা, তাই না? কার্বোহাইড্রেট মানে শর্করা, ফ্যাক্টরি মানে কারখানা। তাহলে যদি কার্বোহাইড্রেট ফ্যাক্টরি না দিয়ে বলে শর্করা তৈরির কারখানা কোনটি, তখন কিন্তু আবার গলগি বডি দেওয়া যাবে না, তখন দিতে হবে ক্লোরোপ্লাস্ট, কারণ বই এভাবেই আছে। তো তোমাদের এই জায়গাগুলো মনে রাখতে হবে। এখন কথা হচ্ছে ভাইয়া, না হয় বুঝলাম শর্করা তৈরির কারখানা দিলে ক্লোরোপ্লাস্ট দিব, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বললে গলগি বডি দিব, কিন্তু এমন হলো কেন? অ্যাকচুয়ালি ভাইয়া, ক্লোরোপ্লাস্ট সে খাবার তৈরি করে, শর্করা জাতীয় খাবার তৈরি করে, উৎপাদন করে ক্লোরোপ্লাস্ট। কিন্তু ওই খাবারটা হচ্ছে গ্লুকোজ। তোমরা জানো তাই না, গাছ কোন খাবারটা তৈরি করে? গ্লুকোজ তৈরি করে। তো গ্লুকোজ তো হচ্ছে একক শর্করা, মনোস্যাকারাইড। অনেকগুলা গ্লুকোজ আবার একসাথে করে সেখান থেকে বড় শর্করা তৈরি করে গলগি বডি, বলতে পারো স্টার্চ তৈরি করে গলগি বডি। বড় ধরনের শর্করা, ছোট ছোট একক একসাথে করে বড় শর্করা তৈরি করে গলগি বডি। তো ওরও তো একটা ক্রেডিট দেওয়া উচিত, ওই জন্য ওকে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। ঠিক আছে, তাহলে দুটাই সঠিক, দুটার নাম দুই ভাবে মনে রাখতে হবে। যদি আসে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কোনটা, তাহলে গলগি বডি। যদি বলে হয় যে শর্করা তৈরির কারখানা কোনটা, তাহলে ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে। এবং এটাকে শক্তি রূপান্তরের অঙ্গাণুও বলা হয়। এটার কারণ হচ্ছে যে তোমরা দেখছো সূর্যের আলোটাকে ক্লোরোপ্লাস্ট গ্লুকোজে রূপান্তর করে ফেলতেছে। তাহলে সূর্যের আলোটা ছিল আলোক শক্তি, আর গ্লুকোজ হচ্ছে একটা জৈব রাসায়নিক পদার্থ। তো জৈব রাসায়নিক শক্তিতে রূপান্তর হয়ে যাচ্ছে না, তাহলে এটা শক্তি রূপান্তরের অঙ্গাণু হলো। ওকে। আচ্ছা, এরপরে আসো। এটা তো আগে পড়েছি, নর্মালি এক একটা কোষে ক্লোরোপ্লাস্ট থাকে 10 থেকে 40টা। ক্লোরোপ্লাস্টের আকৃতি কেমন? লেন্সের মতো। সাধারণ একটা ক্লোরোপ্লাস্টের আকৃতি হলো লেন্সের মতো। লেন্স ওই যে উত্তল লেন্স, যেরকম মাইটোকন্ড্রিয়ার ছবি আঁকলাম আমি, ওই রকমই আর কি। এই যে এটা দেখতে পারো, এটা একটা লেন্সের মতো আকৃতি। তবে হ্যাঁ, ক্লোরোপ্লাস্টের আকৃতি অনেক রকম হতে পারে। শৈবালের ক্ষেত্রে সাধারণত ক্লোরোপ্লাস্টের আকৃতি অনেক রকম পাওয়া যায়। আমরা এখন একটু ছবিগুলো দেখবো, আসো। এই রং তৈরির জন্য দায়ী কে বলো? এই যে রঙিন অনেক কিছু দেখছো, এই সব রঙের জন্য দায়ী এই যে এগুলা দেখছো না, ব্লু কালার, এগুলা অ্যান্থোসায়ানিন। হ্যাঁ, এগুলো অ্যান্থোসায়ানিন। এগুলো বিটা সায়ানিন, অ্যান্থোসায়ানিন। এই উপাদানগুলা এই রংগুলা তৈরির জন্য দায়ী। হুম। আসো, এই যে এটা দেখছো, এটা হচ্ছে একটা শৈবাল। উঁচু শ্রেণীর উদ্ভিদে ক্লোরোপ্লাস্টের আকৃতি লেন্সের মতো হলেও শৈবালে ক্লোরোপ্লাস্টের আকৃতি অনেক রকম হতে পারে। যেমন এই শৈবালটার নাম হচ্ছে ক্লামাইডোমোনাস। এর ক্লোরোপ্লাস্টটা দেখো এইরকম, অনেকটা কাপের মতো। হয়েছে একটা কাপ, পেয়ালাকৃতি। তো এটা খুব আসে পরীক্ষায় ভাইয়া, হ্যাঁ। পেয়ালাকৃতির ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় কোথায়? ক্লামাইডোমোনাস শৈবালে। আর একটা দেখো সর্পিলাকার, পেঁচানো, সর্পিলাকার, স্পাইরাল। স্পাইরাল ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় কোথায়? স্পাইরোগাইরা নামের শৈবালে। স্পাইরোগাইরা তোমরা পড়ছো না? 9-10-এ ওর নাম পড়েছো। এরপরে দেখো ভাইয়া, এটা হচ্ছে ফিতা। ফিতার মতো ক্লোরোপ্লাস্ট বা বেল্ট, বা অনেক সময় ওর এই 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 চারকোনা ক্লোরোপ্লাস্টটাকে গার্ডল আকৃতিও বলা হয়, গার্ডল।
তো ফিতা আকৃতির বা বেল্ট আকৃতির বা গার্ডল আকৃতির ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় কোথায়? এই শৈবালটার নাম ইউলোথ্রিক্স। এগুলোর নাম আমরা এখন পড়বো। আর এটা দেখছো, এটা হচ্ছে তারার মতো, তারা, এরকম তারা, স্টার শেপ। বুঝছো? তো এরকম তারকাকৃতির ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় কোথায়? জিগনেমা নামের একটা শৈবালে। তো আসো আমরা এখন এটা দেখি, কারণ এগুলো এমসিকিউ তে আসে, এগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। ঠিক আছে। প্রথমটা হচ্ছে পেয়ালাকৃতির ক্লোরোপ্লাস্ট কোথায় পাওয়া যায়? ক্লামাইডোমোনাসে। এটা একটু মার্ক করবা, এটা পরীক্ষায় আসবে, হ্যাঁ। পেয়ালাকৃতির ক্লোরোপ্লাস্ট কোথায় পাওয়া যায়? ক্লামাইডোমোনাস। তো এটা মনে রাখবা কিভাবে? এই যে ক্লামাইডোমোনাসের নামের শুরুতে দেখো CHLA আছে। তো CHLA, এটার মধ্যে থেকে এলটা বাদ দাও, তাহলে হয়ে যাবে CHA। CHA, চা। চা আমরা কিসে খাই? পেয়ালাতে খাই। পেয়ালা, চা। এই জন্য এটা ক্লামাইডোমোনাস নাম দিয়ে মনে রাখবা। ক্লামাইডোমোনাস মনে রাখতে পারো। চা খাই পেয়ালাতে, পেয়ালাকৃতির। আচ্ছা, সর্পিলাকার, স্পাইরাল। স্পাইরাল মানে পেঁচানো। ওই যে আমাদের কিছু খাতা থাকে না, দেখবা খাতার বাইন্ডিংটা স্পাইরাল, সাপের মতো পেঁচানো, হ্যাঁ। তো স্পাইরোগাইরা দিয়ে মনে রাখবা সর্পিলাকার, সাপের মতো। জালিকাকার, ওইডোগোনিয়াম, এটা মুখস্থ করতে হবে। তারকাকারটা আমরা মনে রাখতাম, আমি মনে রাখতাম, রাতের আকাশে তারা জিগজিগ করে। জিগজিগ করে, কে করে? তারা। তাহলে জিগনেমা তারকাকার। জিগজিগ করে থেকে মনে রাখবা তারা, তারকাকারকে জিগনেমা। ফিতা বা আংটির মতো, যেটা বলছিলাম তোমরা, বেল্ট বা ফিতা বা আংটি বা গার্ডেল আকৃতির, এটা হচ্ছে ইউলোথ্রিক্স, এটা একটু মুখস্থ করতে হবে। আর সর্বশেষটা হচ্ছে গোলাকার, পিঠোফোড়া। পিঠে ফোড়া, পিঠে ফোড়া। মনে করো পিঠো ফোড়া না দিয়ে এটার নাম মনে রাখবা পিঠে ফোড়া। আর পিঠে ফোড়া কিরকম হয়? সাইজে গোলাকার না? তো বুঝবা ওর ক্লোরোপ্লাস্ট হচ্ছে গোলাকার। ওকে, তাহলে পিঠো ফোড়া ক্লোরোপ্লাস্ট কিরকম? গোলাকার। ওকে, ঠিক আছে। এই দিয়েছিল আকৃতি। এরপর আসো আমরা চলে যাই আমাদের ক্লোরোপ্লাস্টের গঠনে। ক্লোরোপ্লাস্টের গঠনটা পড়ে আসো, তাহলে আমাদের আজকের পড়া শেষ হবে। ক্লোরোপ্লাস্টের গঠন আর কাজ করলে আজকের পড়া শেষ। প্রথমেই দেখো, মাইটোকন্ড্রিয়ার মতোই ওর আবরণ দুই স্তর বিশিষ্ট। এই একটা স্তর, এই আরেকটা স্তর। তবে এর ভেতরের স্তরগুলো এভাবে ভাঁজ হয় না। এটা জাস্ট দুটা স্তরই, বহিঃস্তর, অন্তঃস্তর। এরপরে এর ভেতরে যে তরল পদার্থ, এগুলাকে বলা হয়, সবার ভেতরের তরল পদার্থকে ম্যাট্রিক্স বললেও ক্লোরোপ্লাস্টের ভেতরের তরল পদার্থকে বলা হয় স্ট্রোমা। কি নাম বললাম? স্ট্রোমা। ঠিক আছে। তাহলে দুইটা আবরণ হলো, স্ট্রোমা হলো। এরপরে দেখো, ওই যে বৃত্তাকার ডিএনএ, মাইটোকন্ড্রিয়া তো বৃত্তাকার ডিএনএ আছে, ক্লোরোপ্লাস্টেও বৃত্তাকার ডিএনএ আছে। ঠিক আছে। এরপর মাইটোকন্ড্রিয়াতেও 70S রাইবোজোম আছে, ক্লোরোপ্লাস্টেও 70S রাইবোজোম আছে, কারণ এরা দুজনাই আগে ব্যাকটেরিয়া ছিল, তাই না? পরে অঙ্গাণু হয়েছে। এরপরে আসো, ক্লোরোপ্লাস্টের ভিতরে যেহেতু শর্করা তৈরি হয়, তো এখানে মাঝে মাঝে কিছু তুমি শ্বেতসার দানা পাবা। শ্বেতসার মানে এক ধরনের শর্করা, স্টার্চ বা শ্বেতসার এখানে পাওয়া যাবে, মাঝে মাঝে কিছু শর্করা পাওয়া যায়। এরপরে তোমরা বলো তো, একটা মানুষ যদি সারাদিন ভাত খায়, 3-4 বেলা ভাত খায়, তার শরীরে কি জমা হয়? বলো তো শুনি। সারাদিন ভাত খাইলে কি ভাত জমা হয় বডিতে? সারাদিন ভাত খেলে আসলে চর্বি জমা হয়, তাই না? হুম, চর্বি, চর্বি। তো একইভাবে এই ক্লোরোপ্লাস্টের ভেতরে যেহেতু অনেক শর্করা থাকে, তো কোনো কোনো শর্করা চর্বিতেও রূপান্তর হয়। এই জন্য মাঝে মাঝে তুমি এখানে তেল বিন্দু পাবা, কারণ তেল হচ্ছে চর্বি জাতীয় পদার্থ। তেল, চর্বি, লিপিড জাতীয় পদার্থ আর কি। এরপর আসি মূল গঠনগুলাতে ভাইয়া। সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের ভেতরে এরকম
গোলাকার চাকতির মতো গঠন থাকে, গোল গোল চাকতি। যদি আরো ভালো ছবি দেখাই, এটা দেখো। তো এই যে গোল গোল চাকতির মতো জিনিসগুলো দেখছো না, এগুলাকে বলা হয় থাইলাকয়েড। থাইলাকয়েড এরকম, মনে করো একটা একটা করে পয়সা, ঠিক আছে, একটা একটা করে পয়সা, এই পয়সার মতো গঠনগুলোকে বলা হয় থাইলাকয়েড। আর এই থাইলাকয়েডের স্তূপকে বলা হয় গ্রানাম। ধরো এখানে 10টা থাইলাকয়েড আছে, এই 10টাকে একসাথে বলা হয় গ্রানাম। ওকে। আর একটা থাইলাকয়েডের সাথে আরেকটা থাইলাকয়েড কানেক্টেড থাকতে পারে, এই যেটা দিয়ে কানেক্টেড থাকে ওটাকে বলা হয় ল্যামেলি বা স্ট্রোমা ল্যামেলি। একই কথা। তো এই ছিল ক্লোরোপ্লাস্টের গঠন। আমরা ক্লোরোপ্লাস্টের গঠনটা এবার আঁকবো। আসো, এইটা আমরা মাইটোকন্ড্রিয়া আঁকছিলাম, এবার ক্লোরোপ্লাস্টের গঠনটা আঁকবো। তোমরাও আঁকো। প্রথমে এরকম লেন্স আকৃতির একটা স্ট্রাকচার দিবা, এটা দ্বিস্তরী, তাই দুটা স্তর দিবা। এর ভেতরে দিতে হবে আগে আমাদের এগুলা, চাকতির মতো গঠন, এগুলাকে বলে থাইলাকয়েড। একটার সাথে আরেকটা থাইলাকয়েডের কানেকশন থাকবে, এই কানেকশন গুলাকে বলা হয় স্ট্রোমা ল্যামেলাম। ঠিক আছে, এরপরে এরকম ডট ডট দিবা, এগুলা স্ট্রোমা বোঝাই। থাইলাকয়েড কি বলে, ক্লোরোপ্লাস্টের ভেতরে যে তরল উপাদান, তরল উপাদান গুলাকে বলা হয় স্ট্রোমা। বৃত্তাকার একটা ডিএনএ থাকবে, ছোট ছোট রাইবোজোম থাকবে, শ্বেতসার কণা থাকবে, একটা দুটা লিপিড অণু থাকবে, তেল বিন্দু থাকবে, লিখে দিবা। এই মোটামুটি ক্লোরোপ্লাস্টের গঠন হয়ে গেল। এটা ছবি আসে, খুবই সহজ, জটিল কিছু না। ঠিক আছে। হুম। তাহলে এই ছিল আমাদের ক্লোরোপ্লাস্টের গঠন। আসো ক্লোরোপ্লাস্টের গঠনটা একটু দেখি আরেকবার, এবং এটার পয়েন্টগুলো একটু পড়ি। তাহলে প্রথমে দেখো আবরণী বা ঝিল্লি, দুই স্তরে একটা আবরণ থাকবে, তবে এখানে একটা ব্যতিক্রম জিনিস আছে, সেটা হচ্ছে আমরা পড়েছি না, এই যে ক্লোরোপ্লাস্ট বলো মাইটোকন্ড্রিয়া বলো, এদের কোষ ঝিল্লিটা ফসফোলিপিড দিয়ে তৈরি হয়। তো এর কোষ ঝিল্লিটা বা এর আবরণীটা ফসফোলিপিড দিয়ে না তৈরি হয়ে গ্লাইকোসিল গ্লিসারাইড দিয়ে তৈরি হয়। গ্লাইকোসিল গ্লিসারাইড দিয়ে তৈরি হয়। ঠিক আছে। কি নাম? গ্লাইকোসিল গ্লিসারাইড। এটা কি জিনিস? সেটা হচ্ছে গ্লাইকো, মানে বুঝবা এটা শর্করা, যেখানে গ্লাইকো লেখা থাকবে বুঝবা এটা শর্করা। আসলে ফসফোলিপিডের দুটা পার্ট, ফসফেট আর লিপিড। তো এই অঙ্গাণুতে এত বেশি শর্করা তৈরি হয় যে ও ভাবে যে আমার আর ফসফোলিপিড দিয়ে আবরণ তৈরি করার কি দরকার, আমার তো অনেক শর্করা আছে। তো এই শর্করা আর লিপিড দিয়ে আমি আবরণ তৈরি করি, ফসফেটের দরকার নাই আমার। তাই ও ফসফেটকে বিদায় দিয়ে গ্লাইকোসিল যেটা আসছে শর্করা থেকে, আর গ্লিসারাইড যেটা হচ্ছে একটা লিপিড, এই দুটা দিয়ে ওর কোষ ঝিল্লি তৈরি করে বা আবরণ এটা তৈরি করে। বুঝছো ভাইয়া? তাহলে এটা ব্যতিক্রম, এটা অন্য কারো থাকে না, এটা শুধু ওরই থাকে। তাহলে গ্লাইকোসিল গ্লিসারাইড থাকে ফসফোলিপিডের পরিবর্তে, এটা ব্যতিক্রম ধর্মী গঠন। ওকে। ঠিক আছে। তাহলে আবরণটা হলো, এরপরে আসো ক্লোরোপ্লাস্টের ভেতরে থাকা ম্যাট্রিক্সকে আমরা বলি স্ট্রোমা। ওকে। স্ট্রোমাতে তোমরা ওই 9-10-এ C3 C4 চক্র পড়ছো না ভাইয়া? ক্যালভিন চক্র, হ্যাঁস ও স্ল্যাক চক্র, এই যে C3 C4 চক্র, এগুলো সম্পূর্ণ হয় এই ক্লোরোপ্লাস্টের ম্যাট্রিক্স বা স্ট্রোমাতে। এই তরল, এই ম্যাট্রিক্সের মধ্যেই আসলে শর্করা তৈরির কাজগুলা হয় ভাইয়া। হ্যাঁ, তো দেখো এটা মনে রাখবা যে C3 C4 চক্র স্ট্রোমাতে ঘটে। ওকে। এরপর আসো থাইলাকয়েড ও গ্রানাম। তো এটাতে আমরা বলেছি যে স্ট্রোমাতে থলের মতো গঠন, এই যে এরকম চাকতির মতো বা থলের মতো গঠনগুলোকে বলা হয় থাইলাকয়েড।
এবং থাইলাকয়েডের স্তূপকে কি বলে? গ্রানাম বলে। গ্রানাম বলে। তো থাইলাকয়েডের এক একটা স্তূপে 10 থেকে 100টার মতো থাইলাকয়েড থাকতে পারে, তাহলে 10 থেকে 100টা পরপর থাইলাকয়েড মিলে একটা গ্রানাম তৈরি করে। আর এটা একটা গ্রানাম। আর এরকম গ্রানাম থাকতে পারে প্রায় 40 থেকে 60টা এক একটা ক্লোরোপ্লাস্টে। তাহলে ব্যাপারটা দাঁড়াইলো যে 10 থেকে 100টা থাইলাকয়েড স্তূপ আকারে থেকে গ্রানাম তৈরি করে, আর 40 থেকে 60টা গ্রানাম থাকে এক একটা ক্লোরোপ্লাস্টের ভেতরে। ঠিক আছে, ওকে। এরপরে স্ট্রোমা ল্যামেলি, যেটা বলছিলাম যে একটা থাইলাকয়েডের সাথে আরেকটা থাইলাকয়েড কানেক্টেড থাকে স্ট্রোমা ল্যামেলি দিয়ে। এরপর আসো, যেহেতু ক্লোরোপ্লাস্ট খাদ্য তৈরি করে, তাই ফটোসিনথেটিক ইউনিট থাকবে, কারণ এখানে ফটোসিনথেসিস হয়। ঠিক আছে। আর এটিপি সিনথেসিস, তোমরা জানো এটিপি তৈরি করতে হবে ওকে, আর ওই জন্য ওর লাগবে এটিপি সিনথেসিস। ও যেহেতু এটিপি তৈরি করে, তাই ওর এটিপি তৈরির এনজাইমটা লাগবে, যেটা হচ্ছে এটিপি সিনথেসিস, এগুলো ওর থাকবে। আর আগে যেহেতু পড়েছি আমরা যে ক্লোরোপ্লাস্ট আগের ব্যাকটেরিয়া ছিল, ব্যাকটেরিয়া থেকে ক্লোরোপ্লাস্ট হয়েছে, তাই তারও ডিএনএ রাইবোজোম থাকবে। এই দিয়ে আমাদের ক্লোরোপ্লাস্টের গঠন পড়া শেষ। আসে এবার আমরা ক্লোরোপ্লাস্টের কাজ পড়ব। এটাও সিকিউতে আসে এবং এটা বেশি আসে, কারণ ওই যে আমরা বললাম যে ক্লোরোপ্লাস্ট হচ্ছে খাবার তৈরি করে। এই খাবার খেয়ে গাছ বেঁচে থাকে, আর গাছ খেয়ে আমরা বেঁচে থাকি। তাহলে জীব জগৎ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পূর্ণরূপে ক্লোরোপ্লাস্টের উপর নির্ভরশীল। ঠিক আছে। তা আসো, ক্লোরোপ্লাস্টের কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করা, এর প্রথম কাজ। দ্বিতীয় কথা হচ্ছে, ও কিসের উপস্থিতিতে খাবার তৈরি করে? আলোর উপস্থিতিতে, তাই না? তাহলে সৌর শক্তি বা সূর্যালোকের সাহায্যে খাদ্য তৈরি করে, সৌরশক্তি থেকে জৈবিক শক্তিতে রূপান্তর করে, এবং কার্বন ডাই অক্সাইডকে আরইউবিপি তে যুক্ত করে। আচ্ছা, আরইউবিপি কি, এটা তোমাদের নতুন? তোমরা কি C3 চক্র পড়ছো তো, না? C3 চক্র, যেটাকে বলা হয় ক্যালভিন চক্র, শুধু নাম পড়েছো তাই না? তোমরা যে ছবিটা এখন দেখছো না, এটা হচ্ছে পুরা ক্যালভিন চক্র, এবং তোমরা জানো এটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। অবশ্য এখন না, সেকেন্ড ইয়ারে পরীক্ষায় এটা প্রচুর আসে, সরাসরি প্রশ্ন আসে, C3 চক্রটা লিখো। তখন আমরা এখান থেকে লেখা শুরু করে এই দিক দিয়ে শেষ করি। তো সেই C3 চক্রে যদি প্রথম ধাপ দেখো, প্রথম ধাপ হচ্ছে এইটা, যেখানে গাছের মধ্যে আগে থেকে একটা উপাদান থাকে, যে উপাদানটার নাম রাইবুলোজ 1,5 বিস ফসফেট। এটার নাম এমন কেন, এটা আমরা থার্ড চ্যাপ্টারে শিখবো। রাইবুলোজ একটা শর্করা, সেটাতে 5টা কার্বন থাকে। তো এই রাইবুলোজ 1,5 বিস ফসফেট, একে সংক্ষেপে লেখা হয় আরইউবিপি। এটা হলো আরইউতে রাইবুলোজ, তারপরে এটা হলো বিস, আর এটা হচ্ছে ফসফেট, আরইউবিপি। এই আরইউবিপির সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে শর্করা তৈরির কাজটা শুরু হয়। সেই কাজটা ক্লোরোপ্লাস্টেই হয়। তাই এখানে লিখেছে যে বাতাসের কার্বন ডাই অক্সাইডকে আরইউবিপিতে যুক্ত করে। ওকে, এটা পরে শিখবা তোমরা, C3 চক্রের কাজটা আপাতত জাস্ট জেনে রাখো। এরপরে আমরা মাইটোকন্ড্রিয়াতে পড়েছিলাম অক্সিডেটিভ ফসফোরাইলেশন করে মাইটোকন্ড্রিয়া, মানে অক্সিজেনের উপস্থিতিতে এটিপি তৈরি করে মাইটোকন্ড্রিয়া। আর এদিকে ফটোফসফোরাইলেশন করছে কে? ক্লোরোপ্লাস্ট, কারণ এটা আলোর উপস্থিতিতে এটিপি তৈরি করে। ঠিক আছে। এই যে দেখো, সূর্যালোকের উপস্থিতিতে এটিপি তৈরি করা। এরপর আলোক শোষণ, আলোর উপস্থিতিতে শ্বসনও হয়, ওটাকে বলে ফটো রেসপিরেশন। 3টা অঙ্গাণু এই ফটো রেসপিরেশনে হেল্প করে। একটা মাইটোকন্ড্রিয়া, এটা একটা MCQ, প্রচুর আসে। একটা পারঅক্সিজম, আর একটা এই ক্লোরোপ্লাস্ট, 3জন মিলে আলোক শ্বসন সম্পন্ন করে, ফটো রেসপিরেশন। ঠিক আছে। এবার সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স। সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স মানে কি? ইনহেরিটেন্স মানে বংশগতি, একজনের বৈশিষ্ট্য পরের বংশে নিয়ে যাওয়াকে বলা ইনহেরিটেন্স। তো আমাদের একটা কোষ থেকে আরেকটা কোষ যখন তৈরি হয়, তো নিউক্লিয়াস থেকে তো নিউক্লিয়াসও তৈরি হয়।
তো কোষের সমস্ত বৈশিষ্ট্য নিউক্লিয়াসের এই ক্রোমোজোমের মাধ্যমে এক কোষ থেকে আরেক কোষে যায়। কিন্তু দেখো ভাই, সাইটোপ্লাজমে কি নিউক্লিয়াস থাকে? উত্তর হচ্ছে না। সাইটোপ্লাজম তো নিউক্লিয়াসের বাইরে। তো আমি যদি বলি যে সাইটোপ্লাজমের বৈশিষ্ট্যগুলা কার মাধ্যমে যাবে, তাহলে উত্তর হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে তো ক্লোরোপ্লাস্ট থাকে, ক্লোরোপ্লাস্টের মধ্যে ডিএনএ থাকে। তো সেই ডিএনএ এই সাইটোপ্লাজমের বৈশিষ্ট্যগুলা বহন করে পরের কোষের সাইটোপ্লাজমে নিয়ে যাবে। এটাকে বলা হয় সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স। তোমরা মনে রাখবা, সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে হেল্প করে কে? ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে। এই আর এখানে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের পার্থক্য আছে। পার্থক্য তোমরা নিজেরাই রিডিং পড়ে নেবা। এছাড়াও মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের কিছু মিলও আছে। অমিল তো আছেই, মিলও আছে। মিলগুলা কি? মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট দুটাই পর্দা বেষ্টিত অঙ্গাণু, দুজনেরই আবরণী আছে। দুজনেই নিজের নিজের প্রতিরূপ তৈরি করতে পারে। মাইটোকন্ড্রিয়াও নিজের মতো মাইটোকন্ড্রিয়া তৈরি করতে পারে, ক্লোরোপ্লাস্টও নিজের মতো ক্লোরোপ্লাস্ট তৈরি করতে পারে। দুই অঙ্গাণুতেই নিজের 7টি রাইবোসোম এবং বৃত্তাকার ডিএনএ আছে। দুই অঙ্গাণুতে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আছে যেখানে এটিপি তৈরি হয়। দুই অঙ্গাণুই এক প্রকার শক্তিকে অন্য প্রকার শক্তিতে রূপান্তর করে। তো এই 5টা মিল আছে। অনেক সময় রিটেনে আসে যে ওই দুটা অঙ্গাণুর মধ্যে মিল দেখাও। যেমন তোমাদের উদ্দীপকে থাকবে, ক্লাসে শিক্ষক একদিন পড়াচ্ছিলেন দুটা অঙ্গাণু নিয়ে। একটা অঙ্গাণু শক্তিঘর, আরেকটা অঙ্গাণু রান্নাঘর। এটাই উদ্দীপক। তাহলে শক্তিঘর কোনটা? মাইটোকন্ড্রিয়া। রান্নাঘর কোনটা? ক্লোরোপ্লাস্ট। ঘ নম্বরে বলবে যে ওই শক্তিঘর আর রান্নাঘরের মধ্যে সাদৃশ্য বর্ণনা করো। তো 5টা সাদৃশ্য তোমরা লিখবা। ঠিক আছে। আর এরপরে আছে লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। 3টা প্লাস্টিডের পার্থক্য এটা আমরা পড়েছি, তোমরা এটা রিডিং পড়বা। তোমাদের পড়া আজকে এই পর্যন্তই। নেক্সট দিনে আমরা পড়বো সেন্ট্রিওল থেকে।